আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। রেকর্ড দিয়ে দিলাম। ওকে। তা যেটা বলতেছিলাম, তোমাদের এইচএসসি পরীক্ষা আবার পুনরায় রুটিন পেয়ে গেছো আজকে। 11ই সেপ্টেম্বর থেকে আবার পরীক্ষা শুরু হবে কেমিস্ট্রি দিয়েই। তা কেমিস্ট্রি যেহেতু পরীক্ষা শুরু, আর তোমাদের কেমিস্ট্রি এমসিকিউ তে যেহেতু দুর্বলতা আছে, বিশেষ করে জৈব যৌগের এমসিকিউ তে বেশি সমস্যা ফেস করো। তা আপাতত আমি অ্যাডমিশনের ক্লাসগুলো থেকে একটু ফোকাস করব। হ্যাঁ, শেখ হাসিনা থাকলে এটা নিয়ে কথা বলি একটু পরে। এটা কি, যেটা খবর এটা একটু আগে বলে নিই যে যেহেতু এইচএসসি পরীক্ষাকে টার্গেট আগে করতে হবে, কারণ এইচএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে সেটা অ্যাডমিশনের ইফেক্ট পড়বে। সুতরাং আমি অ্যাডমিশনেরটাও ফোকাস হবে, কিন্তু কিছু কিছু টপিক যেগুলোতে এইচএসসি তে বেশি এমসিকিউ আসে, এরকম কিছু টপিক আমি আগে তোমাদের দেখাবো জৈব যৌগ থেকে। আর জৈব যৌগ শেষ হওয়ার পরে তোমাদের থেকে ফিডব্যাক নিব যে অন্য কোন চ্যাপ্টারের এমসিকিউ তে বেশি দুর্বলতা ফেস করো, সেই চ্যাপ্টারের এমসিকিউ গুলো নিব। অর্থাৎ আমি অ্যাডমিশনটা মোটা যেগুলো পড়াবো অবশ্যই অ্যাডমিশনতে কাজ করবে, তবে এইচএসসি তে যাতে ভালোভাবে কাজ হয় সেইটা কাজটা আগে করব। আপাতত এ মাসটা এমসিকিউটা এভাবে ক্লাস হবে, মানে তোমাদের যেহেতু পরের মাসে পরীক্ষা, এই জন্য আপাতত এইচএসসি কেন্দ্রিক বা এইচএসসি তে কাজে আসে এগুলো তোমাদের থেকে ফিডব্যাক নিব, আর কিছু জৈব যৌগের উপরে ক্লাস নিব। যেটা আপনার এটা খুশি দিয়েছে, এটা আমরা স্বাধীন দেশে আছি। অলরেডি একজন কমেন্টে বলছে আমি যত পোস্ট করছি, হ্যাঁ আমি প্রতি মনে হয় 5 মিনিট অন্তরে এভাবে পোস্ট করে গেছি। মানে চাইছি যে বেশি বেশি সংখ্যক মানুষ যাতে এই যে আন্দোলনটাতে ইনভলভ হয়। মানে ইন্টারনেট শাটডাউন হয়ে যাওয়ার কারণে বেশি বেশি পোস্ট করাটা জরুরি হয়েছিল, যেহেতু ইন্টারনেট বন্ধ করে দিচ্ছিল। সেহেতু অনেক পোস্ট করছি। তবে হ্যাঁ, যদি হাসিনা ক্ষমতায় থাকতো তা আমার কপালেও দুঃখ ছিল, আমি যত পোস্ট করছি আর ওর বিরুদ্ধে যত কথা বলছি। এটা সত্য কথা। ওকে, এখন ওটার কোনো ভয় নাই, আমরা এখন তো স্বাধীন দেশের নাগরিক। মানে একটা পরাধীন, স্বাধীন হয়েও পরাধীনতার মধ্যে ছিলাম দীর্ঘ 16 বছর। তা এজন্য সবাই খুশি থাকবা যে তোমরা এখন যাই বলো না কেন, তোমার কেউ কিছু বলবে না, কেউ কিছু করবে না, আমরা এরকম একটা সরকার আশা করি পরবর্তীতেও পাবো। বর্তমান সরকারও এরকম হেল্পফুল। ওকে। তাহলে আমরা মোটামুটি আজকে কিছু ইন্ট্রোডাক্টরি জিনিস যে কিভাবে ক্লাসগুলো চলবে সেটা তো অলরেডি বলছি, যে জৈব যৌগ, তো জৈব যৌগ থেকে কোন কোন জায়গা থেকে বেশি এমসিকিউ আসে সেই কয়েকটা টাইপ আমি আপাতত একটু লিখি, তারপর একটা দুইটা আলোচনা করে করে দিই। আর তোমাদের ক্লাসটা কখন হবে? ক্লাসটা আপাতত রবি মঙ্গল বৃহস্পতি রাখলাম, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 8টায়। আর যদি কোনো কারণে মিস হয় তাহলে সেটা শনি সোম সোম অথবা বুধবার সকালে ব্যাকআপ ক্লাস দেওয়া হবে, যদি মিস হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম জৈব যৌগের এমসিকিউ দিয়ে। ঠিক আছে, তো জৈব যৌগের দেখো, এইচএসসি কেন্দ্রিক আমি আগেই বললাম, এটা কিন্তু একেবারে পুরোপুরি অ্যাডমিশনের মতো করে শুরু করতেছি না, কারণ অ্যাডমিশনে শুরু করলে অনেক কিছু দেখানো হয়, মানে অ্যাডমিশনে এই ভার্সিটিতে আসছে বা মেডিকেলে এই প্রশ্ন আসছে, সেইভাবে আমি প্রচুর লিখি। তা আপাতত ওইরকম যদি যাই তাহলে দেখা যাবে আমরা এদের কোনো চ্যাপ্টারই শেষ হবে না। ঠিক আছে, তা আমরা চাচ্ছি যে কি, এটা কি যে এইচএসসি তে যাতে তোমরা ভালো কিছু করতে পারো, মানে এমসিকিউটা। আর যেগুলো এখানে পড়ানো হবে অবশ্যই সেটা কিসে কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে। ঠিক আছে, এমন কিছু শিখবা যেটা অ্যাডমিশনেও কাজে লাগবে। ওকে, তো দেখো, এইচএসসি কেন্দ্রিক যদি আগে শুরু করি এই মাসটা, জৈব যৌগের এমসিকিউ কয়েকটা ক্লাস নিব শুরুতে। জৈব যৌগ, জৈব যৌগ থেকে যদি বলো যে কোন কোন টপিক থেকে বেশি এমসিকিউ আসে, সেগুলো আমি একটু লিখি। প্রথমে আসে বন্ধনের ভাঙন। নামকরণ আসে, নামকরণটা আমরা পরে যাই, কারণ নামকরণের দুইটা ক্লাস ইউটিউব থেকে দেখে নিতে পারবো। আমার নামকরণ আমি আর লিখলাম না, আমি শুরু করলাম বন্ধনের ভাঙন থেকে। বন্ধনের ভাঙনের তিনটা জিনিস পড়তে হয়, একটা হলো ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকাল। 2 নম্বরে হলো কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন। আর 3 নম্বরে লেখো কার্বান আয়ন।
লেখা দেখা যাচ্ছে কিনা বা সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয়, যে জুম করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই বলবো, জুম করা যাবে, আশা করা যায় সমস্যা হবে না। আমার সামনে স্ক্রিন আছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, বন্ধনের ভাঙন, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরে যাও। বন্ধনের ভাঙন শেষ হলে আমরা পড়বো ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। এটার পরে আমরা বেনজিন টপিকটা থেকে কয়েকটা এমসিকিউ আগে দেখব। বেনজিনের পরে আমরা চলে যাব একটু অ্যালকোহলে। মানে এগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা সেই জায়গাগুলো পড়বো। অ্যালকোহলের পরে লেখো ফেনল, দরকার নাই, অ্যালকোহল ফেনল একসাথে লিখে রাখো। আর এরপরে হলো অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোন। আর অ্যালকিন আর অ্যালকাইন আমি লিখি নাই, তবে আমরা অ্যালকিন অ্যালকাইনের জায়গাটাও দেখব। এই টপিক গুলোর মধ্যে থেকে তুমি অ্যালকিন অ্যালকাইন, এই টপিক গুলোর মধ্যে থেকে তুমি জৈব যৌগের এমসিকিউ আশা করা যায় 6 থেকে 7টা পেয়ে যাবে। অ্যাডমিশনে অবশ্যই আবার শুরু করতে হবে, কারণ বুঝতেই পারতেছে অ্যাডমিশন একটা বিশাল জিনিস। একটু একটু ওয়েট। ওকে, যেটা বলতেছিলাম, যে অ্যাডমিশনে কি আবার শুরু করার প্রয়োজন পড়বে কিনা, অবশ্যই। কারণ এই যে টপিক গুলোর উপরে যদি আমি অ্যাডমিশনের ক্লাস নিই, খুবই ডিটেলস ক্লাস হয়, বুঝছো। অ্যাডমিশনে এমন ভাবে দেখানো হয় বা এমন ভাবে তোমাদের নোট করে দেওয়া হয়, যাতে মেডিকেলও মিস হয় না, ভার্সিটিও মিস হয় না, আমার খাতা থেকেই সবকিছু থাকবে। এমন ভাবে আমি তোমাদের নোটটা তৈরি করে দিই। এখন ওই রকম যদি ক্লাস নিতে যাই, তার জৈব যৌগের উপরে আমি মিনিমাম 1 থেকে 1.5 মাস ক্লাস নিই, বুঝতে পারছো, অ্যাডমিশনের সময়। মিনিমাম তোমার 12টা ক্লাস লাগে, তা 12টা ক্লাস 1 মাস তো লাগেই। আর নামকরণ যদি ধরা হয়, তাহলে আরো 2টা। 12টা, 12টার আগে শেষই হয় না, মানে সব মিলে জৈব যৌগের উপরে আমি 12টা ক্লাস নিই, মানে মিনিমাম 18 ঘন্টার মতো। এই 18 ঘন্টা ক্লাস তোমাদের যদি এখন নিতে যাই, তাহলে অ্যাডমিশন তোমাদের এইচএসসি চলে আসবে। সুতরাং আমরা অত ডিটেলসে যাব না, আর এখন এইচএসসি লেভেলে অত ডিটেলসে যাওয়ার প্রয়োজনও নাই। আমরা কি করব, এই যে টপিক গুলো আমি লিখছি, এই টপিক গুলো থেকে তোমাদের আশা করা যায় 5 থেকে 6টা, মানে তোমাদের যে এইচএসসি তে যে এমসিকিউ সেটা পেয়ে যাবে। সেইগুলো আমরা যাতে পারি, সেই কাজটা আমি করার চেষ্টা করব। আর যেগুলো পড়ানো হবে, এগুলো অবশ্যই মনে রাখবা, তোমাদের অ্যাডমিশনের সময়ও কাজে লাগবে। ঠিক আছে, একটা বেসিক বেস তৈরি হয়ে যাবে। তো জৈব যৌগ দেখো, আমরা আচ্ছা, নামকরণটা যেটা বলছিলাম, আর একটা জিনিস তো বাদ গেছে, সমানুতা। সমানুতা লেখা হয় নাই, কিন্তু সমানুতাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমানুতা, এখন আসো বন্ধনের ভাঙন। খুবই ইম্পর্টেন্ট, মানে যে টপিক গুলো আমি লিখছি এগুলো সবগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে বাদ দেওয়ার কোনো উপায় নাই। এই প্রত্যেকটা টপিক হলো খুবই ইম্পর্টেন্ট। অ্যালকিন অ্যালকাইন এটা একটু কম। তাছাড়া বাকি প্রত্যেকটা টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট, বোথ এইচএসসি এবং অ্যাডমিশন, সেটা মেডিকেল বলো ভার্সিটি বলো, 2টা জায়গাতেই খুবই খুবই ইম্পর্টেন্ট। তবে এখন আমি যে ক্লাস নিব, অত গভীরে যাওয়ার চেষ্টা করলে শেষ করতে পারবো না, কারণ এটা অ্যাডমিশনের সময় আমি আবার নিব, প্রথম থেকেই আবার নিব, একদম শুরু থেকেই। সুতরাং টেনশন করার প্রয়োজন নেই, আমাদের আপাতত একদম বেসিক যেগুলো খুব খুব জানা দরকার জৈব যৌগের, সেইগুলোতে আমি হাত দিব। আর এর মধ্যে তোমাদের জিজ্ঞাসা করবো আমি, যে অন্য কোন চ্যাপ্টারের এমসিকিউ তে বেশি সমস্যা, যদি বলো, তা সেই সেই এর উপরে, সেই অধ্যায়ের উপরে আমরা এমসিকিউ ক্লাস নিই। তো এখানে অন্যরা যেভাবে এমসিকিউ ক্লাস হয়, যে কিছু প্রশ্ন দেখায় অ্যান্সার দেয়, আমি, আমার পড়ানো কিন্তু এরকম না। আমি বেসিকটা বুঝাই দিই, বেসিকটা বুঝাই দিয়ে প্রশ্ন দেখ। ঠিক আছে, আমি আমার পড়ানোর স্টাইলে শুরু করব, বেসিক থেকেই দেখাবো। প্রথমে আমরা চলে যাচ্ছি যে বন্ধনের ভাঙন কিভাবে হয়, এই 3টা জিনিস আমরা দেখব। ঠিক আছে, তো শুরু করি আমরা। বন্ধনের ভাঙন নোট করব অবশ্যই। 1 নম্বর আসো, বন্ধনের ভাঙন, মানে আমি যে টপিক গুলো লিখছি সেই টপিকের প্রথমটা, বন্ধনের ভাঙন। বন্ধনের ভাঙন বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, বন্ধনের ভাঙন 2 ভাবে হতে পারে। একটা হলো সুষম ভাঙন,
আর একটা হলো বিষম ভাঙন। সুষম ভাঙন কি কেমন জিনিস? ধরো এই ক্লোরিন আর একটা ক্লোরিন পরমাণু, এরা কি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরকম যৌগ গঠন করে। এই যে ক্লোরিন অণুটা Cl2, যেটা Cl2 কিভাবে সৃষ্টি হয়, একটা ইলেকট্রন দেয়, ও একটা ইলেকট্রন দেয়, ওই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা সমযোজী বন্ধন গঠন করে। এখন দুইজনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সেম, কারণ এটাও ক্লোরিন পরমাণু, এটাও ক্লোরিন পরমাণু, দুইটারই তড়িৎ ঋণাত্মকতা 3। সুতরাং এরা যদি কখনো কখনো আলাদা হতে চায়, তাহলে অবশ্যই এরা মাঝ বরাবর আলাদা হয়ে যাবে, কারণ দুইজনের তড়িৎ ঋণাত্মকতা সমান। তাহলে যদি মাঝ বরাবর আলাদা হয়ে যায়, তো এখানে ক্লোরিন একটা ইলেকট্রন থাকলো, এই ক্লোরিনের কাছে একটা ইলেকট্রন থাকলো, এটাকে আমরা বলতেছি বন্ধনের সুষম ভাঙন। এটাকেই বলতেছি আমরা বন্ধনের সুষম ভাঙন। এবার আসো বিষম ভাঙনটা কেমন, কি তৈরি হয়েছে সেটা একটু পরে আসি। বিষম ভাঙনটা কেমন? বিষম ভাঙন দুই ভাবে হতে পারে। খেয়াল করো, এখানে এই যে কার্বন আর এটা হলো ক্লোরিন, এই এই বন্ধনটা কিন্তু কার্বন আর ক্লোরিনের মাঝে, আর হাইড্রোজেন গুলো কার্বনের সাথে আলাদা আছে। এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.5 আর ক্লোরিনের হলো 3। তাহলে এরা কিভাবে ভাঙবে? আর আরেকটা পরমাণু, পরে যাই, ধরে এমন কোন পরমাণু যে পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে কি আছে, এই কার্বন থেকে এর তড়িৎ ঋণাত্মকতা এখানে দেখো বেশি। আর আমরা এমন বললাম কি যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, আর ধরে নাও এ যে কোনো একটা পরমাণু হতে পারে, সেই পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা 2.5 থেকে কম, ধরে নাও 1.5। তাহলে এখানে আমাদের সুষম ভাঙন সম্ভব না। এই সুষম ভাঙন কেন সম্ভব না? কারণ দুইজনের তড়িৎ ঋণাত্মকতা ভিন্ন। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটবে, যেহেতু এই কার্বন থেকে ওই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সুতরাং শেয়ারকৃত ইলেকট্রন গুলো ক্লোরিনের দিকে চলে যাবে। এই দুইটা ইলেকট্রন কে নিয়ে নিবে? দুইটা ইলেকট্রনই ক্লোরিন নিয়ে নিবে। দুইটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে নেওয়ার কারণে ক্লোরিনটা হয়ে যাবে মাইনাস। আর এই যে CH3টা একা থেকে, মানে ওর ইলেকট্রন যেহেতু ও নিয়ে চলে গেছে, ওই CH3টা হয়ে যাবে হলো প্লাস। তাহলে এ একটা ঘটনা ঘটলো। আর এখানে কি ঘটনা ঘটতে পারে, যেহেতু এই 2.5 আর এটা হলো কত 1.5, এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে শেয়ার কিন্তু ইলেকট্রন এখন এর দিকে চলে আসবে। যদি এর দিকে চলে আসে, তবে এই CH3টা হয়ে যাবে মাইনাস, আর এই এটা হয়ে যাবে হলো প্লাস। তাহলে আমরা তিন ধরনের স্পিসিস পাইছি। দেখো, তিন ধরনের স্পিসিস। প্রথমে আমরা পাইছি কি, একটা ইলেকট্রন বিশিষ্ট মূলক, একক ইলেকট্রন বিশিষ্ট মূলক। তাহলে এই যে বন্ধনের সুষম ভাঙনের ফলে একক ইলেকট্রন বিশিষ্ট যে মূলক পাই আমরা, এটাকেই বলে হলো ফ্রি রেডিকাল বা মুক্ত মূলক। ফ্রি রেডিকাল বা মুক্ত মূলক। আর এখানে বন্ধনের বিষম ভাঙন একক ইলেকট্রন না, এখানে বিষম ভাঙনের ফলে ধনাত্মক চার্জযুক্ত এক ধরনের জৈব আয়ন উৎপন্ন হয়েছে। এটাকে বলি আমরা হলো কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন, বা চাইলে তুমি কার্বো ক্যাটায়ন বলতে পারো। কার্বো ক্যাটায়ন, ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন। আর এই জায়গাটায় খেয়াল করো, আচ্ছা CH3 মাইনাস ছিল কিন্তু এই জায়গাটায় এই কার্বনের উপরে দেখো মাইনাস চিহ্ন, এটাকে বলে হলো কার্বন আয়ন। এখন এই তিনটা সংজ্ঞা আমি বলবো, সংজ্ঞা যেহেতু MCQ ক্লাস, সংজ্ঞাগুলো লেখার প্রয়োজন নাই, তবে সংজ্ঞাগুলো আমি কিন্তু অ্যাডমিশন ক্লাসে লিখে দিই, কারণ সংজ্ঞাগুলো তোমাদের মনে রাখার জন্য জরুরি। তা যদি কেউ সংজ্ঞাগুলো লিখতে চাও, দ্রুত একটু শুনে নোট করে লিখে নিবা, বা পরবর্তীতে রেকর্ড দিয়ে দিব, রেকর্ড থেকে দেখে দেখে লিখে নিবা, মানে শুনে লিখে নিবা। প্রথমে আসি যে ফ্রি রেডিকালের সংজ্ঞা। বন্ধনের সুষম ভাঙনের ফলে উৎপন্ন, বন্ধনের সুষম ভাঙনের ফলে উৎপন্ন একক ইলেকট্রন বিশিষ্ট যে মূলক, তাকে ফ্রি রেডিকাল বলে। বন্ধনের সুষম ভাঙনের ফলে উৎপন্ন একক ইলেকট্রন বিশিষ্ট যে মূলক উৎপন্ন হয়, তাকে ফ্রি রেডিকাল বলে। এবার আসো কার্বনিয়াম আয়নের সংজ্ঞা। বন্ধনের বিষম ভাঙনের ফলে উৎপন্ন ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈবায়ন কে বলে কার্বনিয়াম আয়ন। এবার এখানে আসি কার্বন আয়ন। বন্ধনের বিষম ভাঙনের ফলে উৎপন্ন ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে কার্বন আয়ন বলে। মানে পজিটিভ আয়ন হলে কার্বনিয়াম আয়ন, নেগেটিভ আয়ন হলে কার্বন আয়ন।
কার্বনিয়াম আয়নের মধ্যে একটা কার্বন অবশ্যই থাকা লাগবে, কার্বন এখানে আছে। আর কার্বন আয়নের মধ্যে একটা কার্বন অবশ্যই থাকা লাগবে। কার্বনিয়াম আয়নটা পজিটিভ, কার্বন আয়নটা কি নেগেটিভ। ওকে, তাহলে আপাতত আমরা তিন ধরনের জিনিস সম্পর্কে জানছি। এখন আমরা এই দুটো একটু মুছে দিই, প্রথমটা নিয়ে কাজ করি, ফ্রি রেডিকালে আসি। এখন এই ফ্রি রেডিকাল কিন্তু কার্বনের ক্ষেত্রে হতে পারে, যেমন CH3 এরকম একটা ফোঁটা। এই CH3 ফোঁটা দিয়ে বোঝানো যাবে এটা হলো একটা কার্বনিয়াম আয়ন, এই সরি ফ্রি রেডিকাল। কারণ ফ্রি রেডিকালের চিহ্নটা হলো এই ফুটা, এই ফ্রি রেডিকালের চিহ্ন এরকম ফুটা। ঠিক আছে, যেটা কার্বন পরমাণু সংবলিত হলো এটা ফ্রি রেডিকালের চিহ্নটা কি ফুটা। আর যদি কার্বনের উপরে পজিটিভ থাকে তাহলে কার্বনিয়াম আয়ন, আর কার্বনের উপরে যদি এরকম পজিটিভ এখানে থাকতে পারে, এরকম নেগেটিভ থাকে, তাহলে কার্বন আয়ন। আমরা তিন ধরনের জিনিস চিনছি। কারণ পরীক্ষাতে এখান থেকে আমাদের কি আসে, প্রথমত এই ফ্রি রেডিকাল এর বৈশিষ্ট্য পরীক্ষাতে আসে। একটু লেখো যে ফ্রি রেডিকালের বৈশিষ্ট্য। ফ্রি রেডিকালের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। ফ্রি রেডিকাল কিরকম, এই যে CH3 উপরে একটা ফোঁটা দেয়া, এটা ফ্রি রেডিকাল। এক নম্বরে লেখো এই ফ্রি রেডিকাল খুবই খুবই অস্থায়ী এবং সক্রিয়। প্রথমে এটা লেখার থেকে লেখো এটি আয়ন নয়, এটি আয়ন নয়, অর্থাৎ এর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে। প্রোটন সংখ্যা সমান থাকে। আর দুই নম্বরে লেখো এরা খুবই সক্রিয় ও অস্থায়ী। এই দুইটা কথা একটু লিখে রাখো। কি বলতে চাচ্ছে দেখো, এই যে আমরা একটা ফ্রি রেডিকাল, ধরো ক্লোরিন ফ্রি রেডিকাল দিলাম, এখানে ক্লোরিনের ওপরে এরকম ফোঁটা, বা ব্রোমিন ফ্রি রেডিকাল দিলাম, বা এরকম CH3 এর ওপরে এরকম ফুটা দিলাম, বা এখানে ফুটা দিলাম। এই যে ফ্রি রেডিকাল গুলো আমরা তৈরি করছি, এই ফ্রি রেডিকাল গুলো কিন্তু আয়ন না, মানে এরা পজিটিভ না। যেমন ক্লোরিন মাইনাস হলো ঋণাত্মক আয়ন, বা এই যে CH3 প্লাস একটু আগে আমরা দেখছিলাম কার্বনিয়াম আয়ন, CH3 মাইনাস আমরা দেখছিলাম হলো কার্বন আয়ন। এরা হলো পজিটিভ নেগেটিভ চার্জযুক্ত আয়ন, কিন্তু এই ফ্রি রেডিকাল গুলো কিন্তু আয়ন না, অর্থাৎ এটা পজিটিভও না নেগেটিভও না। তাহলে কি জিনিস এরা? আয়ন ছাড়া এক ধরনের মূলক, যেখানে একটা ইলেকট্রন বের করে দেখানো থাকে। যেহেতু এটা আয়ন না, আয়ন যদি না হয় তবে তাদের ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান। যেমন তোমাদের যদি আমি সিম্পলি সোডিয়াম এভাবে বলি, তা সোডিয়াম যদি কোনো আয়ন না হয়, তাহলে সোডিয়াম আয়ন না হলে তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান। যেহেতু ফ্রি রেডিকাল কোনো আয়ন না, সুতরাং ফ্রি রেডিকাল পজিটিভ নেগেটিভ যেহেতু না, সুতরাং তার ইলেকট্রন ও প্রোটন সংখ্যা অলওয়েজ অলওয়েজ ইকুয়াল, সমান। ওকে, এরা খুবই সক্রিয় এবং অস্থায়ী। আচ্ছা, এখন আমরা চলে যাব একটু এই ফ্রি রেডিকালের স্থায়িত্ব ক্রম, যেটা আমাদের পরীক্ষাতে আসে। তো এই ফ্রি রেডিকালের স্থায়িত্ব ক্রমটা একটু লিখি। ফ্রি রেডিকালের স্থায়িত্বের ক্রম, এটাই পরীক্ষাতে আসে। স্থায়িত্বের ক্রমটা হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর এটা হলো 0 ডিগ্রি। এখন অনেকে ডিগ্রিটা চেনো না, যারা ডিগ্রি চেনো না তাদের জন্য আমি একটু পরে আসি, আগে ডিগ্রি গুলো লিখে নেই। R3 3 ডিগ্রি, R2CH 2 ডিগ্রি, RCH2 1 ডিগ্রি, আর CH3 মাইনাস হলো 0 ডিগ্রি। যারা ডিগ্রি চেনো না, তাহলে একটু খাতায় লিখে রাখো যে ডিগ্রি চেনা, যদি ডিগ্রি না চিনে থাকো। মূলক যে কার্বনে যুক্ত থাকে তার সাথে যে কয়টি অ্যালকাইল গ্রুপ থাকে, ছোট করে লিখে রাখো। মূলক যে কার্বনে যুক্ত থাকে তার সাথে যে কয়টি অ্যালকাইল অ্যালকাইল মূলক থাকে তত ডিগ্রি। মূলক যে কার্বনে যুক্ত থাকে তার সাথে যে কয়টি অ্যালকাইল গ্রুপ থাকে
তত ডিগ্রি। তাহলে আসো আমরা একটু ডিগ্রি গুলো দেখি। এখানে ফ্রি রেডিকালের মূলক চিহ্নটা কিন্তু এই ফুটা, ফ্রি রেডিকালের মূলক চিহ্নটা কিন্তু এই ফুটা। তাহলে এই যে কার্বন, এই কার্বনের উপরে যদি আমি একটা ফুটা দিই, ওইটাই কিন্তু মূলক, এই ফোঁটাটাই কিন্তু ফ্রি রেডিকালের চিহ্ন বা এটা মূলক। তাহলে ফ্রি রেডিকালটার মূলকটা দেখো এই কার্বনের সাথে যুক্ত আছে। আর এই কার্বনে যদি তুমি 3টা আর বসাও, তাহলে যেটা তৈরি হয় সেটা হলো R3C ফোঁটা। এটাকে বলবো আমরা 3 ডিগ্রি। এটাকে বলবো আমরা কি, 3 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের সেই 3 ডিগ্রি। এখন অ্যালকাইল মূলক যে কোনো কিছু হতে পারে, যেমন অ্যালকাইলের প্রথম সদস্য মিথাইল, এটাকে আমরা মিথাইল বলি। এটাকে আমরা ইথাইল বলি, এগুলো সবাই জানো। মিথাইল, ইথাইল। আর এর জায়গায় তুমি একটা যদি CH3 বসাও, আর এর জায়গায় যদি একটা CH3 বসাও, তাহলে এটাকে এভাবেও কিন্তু লিখতে পারতাম আমি। CH3 কয়টা, 3টা, আর একটা সি, এটাও কিন্তু একই, 3 ডিগ্রি অ্যালকাইল মূলক তাহলে এই জায়গায় আর এর পরিবর্তেও আমরা এটা লিখতে পারি। আর না দিয়ে ধরো মিথাইল মূলক বসাইতে পারি, 3টা CH3 একটা সি, এই, এটা হলো 3 ডিগ্রি। আশা করি ডিগ্রিটা চিনতে পারছো। এবার আসো 2 ডিগ্রিটা কেমন হবে। মূলক, এই যে কার্বন পরমাণুর সাথে একটা মূলক দিয়ে দিছে, এই যে ফ্রি রেডিকালের চিহ্ন। আর এর সাথে যদি আমি এখন 2টা অ্যালকাইল গ্রুপ বসাই আর একটা এইচ বসাই, তা যেহেতু 2টা অ্যালকাইল গ্রুপ বসাইছি, এটা হলো আমার 2 ডিগ্রি। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, R2CH এখানে ফোঁটা, এই যে R2CH এখানে ফোঁটা। এখন তুমি চাইলে আর গুলোর পরিবর্তে মিথাইল মূলক বসাতে পারো বা ইথাইলও বসাতে পারো। তা আমি যদি আর গুলোর পরিবর্তে মিথাইল বসাই দিই, CH3, তাহলে চাইলে এটাকে আমি এভাবেও লিখতে পারতাম। CH3 কয়টা, 2টা, সি তার সাথে একটা এইচ, যে CH3 2টা, সি তার সাথে একটা এইচ, এই কার্বনের উপরে ফোঁটা। তাহলে এই আর এর পরিবর্তে 2 ডিগ্রিটা কিন্তু এভাবেও লেখা যায়, CH3 হলো 2টা, CH। 3 ডিগ্রি গেল, 2 ডিগ্রি গেল। এবার আসি 1 ডিগ্রি চিনাটা। 1 ডিগ্রিটা কিভাবে চিনতে পারবো, তাহলে আগের মতো এইটা সেই আমাদের মূলক, মূলকের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত করতে হবে, একটা। তাহলে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত করলাম আর বাকিগুলো এইচ দিলাম, এটা হলো আমাদের 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রিটাকে আমি কিভাবে লিখতে পারি, R2, সরি, RCH2, RCH2 এটার উপরে ফোটা, এটা হলো 1 ডিগ্রি। এখন চাইলে এই আর এর পরিবর্তে আমরা একটা অ্যালকাইল গ্রুপ বসাই দিতে পারি। তাহলে তখন এটাকে আমরা লিখতে পারি কিভাবে, CH3, CH2। তাহলে আমাদের 1 ডিগ্রিটা কেমন হবে, CH3, CH2। এবার আসি 0 ডিগ্রি। 0 ডিগ্রিটা কেমন দেখতে হবে, 0 ডিগ্রিতে আসি। 0 ডিগ্রিতে দেখো এই যে মূলক, এটা এই মূলক এই কার্বনের সাথে যুক্ত। এই কার্বনে কোন রকম অ্যালকাইল গ্রুপ থাকবে না, এটা কোনো অ্যালকাইল গ্রুপ না, এটাও অ্যালকাইল গ্রুপ না, এটাও অ্যালকাইল গ্রুপ না। তাহলে এইটাকে আমরা বলবো হলো 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রিটাকে সিম্পলি কি লেখা যাবে, CH3 ফুটা। তাহলে এইটা হলো আমাদের সেই 0 ডিগ্রি, এই যে উপরে দেওয়া আছে। পরীক্ষার সময়, পরীক্ষার সময় তোমাদের যে কোনো একটা ফরম্যাটে লেখা থাকতে পারে, খেয়াল করো। হয় এভাবে লেখা থাকবে, এই যে 2 নাম্বারটা, হয় এভাবে লেখা থাকবে, না হয় এভাবে লেখা থাকবে। আশা করি 2 ভাবে তুমি চিনতে পারো যে ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি। ওকে, তাহলে এটা গেল ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব। আমরা খুব দ্রুত কার্বনিয়াম আয়ন আর কার্বন আয়নের স্থায়িত্বটা দেখাবো। তারপর এই স্থায়িত্ব ক্রমটা কেন এরকম তার একটা ছোট ব্যাখ্যা দিব। যদিও ব্যাখ্যাটা তোমার কোনো প্রয়োজনে আসবে না পরীক্ষার সময়, কিন্তু মনে রাখার জন্য ব্যাখ্যাটা দেওয়াটা জরুরি, এ কারণে দিব। তাহলে ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব ক্রম আশা করি সবাই চেনো বা পারবা। 2 নম্বরে আমরা চলে যাচ্ছি, কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রম। এটা হলো সেম, কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রম, বা কার্বোক্যাটায়নও বলতে পারো, স্থায়িত্বের ক্রম। এইটার এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এখানেও কিন্তু একই, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর হলো সাধারণ CH3। এখন কথা হলো, এই ফ্রি রেডিক্যালের চিহ্নটা কিন্তু কি এরকম ফুটা, এই যে এরকম ফুটা, ফুটা দিয়ে বোঝানো হয় কি ফ্রি রেডিক্যাল। এই যে ফুটা দিয়ে বোঝানো হয় হলো ফ্রি রেডিক্যাল। আর কার্বনিয়াম আয়ন বোঝানো হয় কি দিয়ে, প্লাস চার্জ দিয়ে।
প্লাস চার্জ দিয়ে বোঝানো হয় হলো কার্বনিয়াম আয়ন। তো যদি এই নিয়মে লিখি আমি, তাহলে 3 ডিগ্রিটাকে আমি এইভাবে লিখতে পারবো R3C এখানে প্লাস, 2 ডিগ্রিটাকে আমি এইভাবে লিখতে পারবো R2CH প্লাস, 1 ডিগ্রিটাকে আমি লিখতে পারবো RCH2 প্লাস, আর 0 ডিগ্রিটাকে আমি লিখতে পারবো CH3 প্লাস। যদি আর এর পরিবর্তে আমরা মিথাইল বসাই তাহলে সেক্ষেত্রে সেটা কেমন হবে, CH3 3টা, সি প্লাস, CH3 কয়টা, 2টা, CH প্লাস, আর CH3 CH2 প্লাস, এখানে হলো CH3 প্লাস। এই হলো আমাদের কার্বনিয়াম আয়নের স্থায়িত্বক্রম। তুমি যে কোনো একটা মনে রাখবা, আমি যেহেতু 3 সারি লিখতেছি তাই দেখে আমার মনে করো না যেন 3টা লিখছি। আমি সিম্পলি কোনটুকু মনে রাখলে পারি, আমি সিম্পলি এই যে এই লাইনটা মনে রাখলেও পারি। এটা বাদ দিও, এই যে ফ্রি রেডিক্যালের স্থায়িত্বক্রম, তার মানে R3C 3 ডিগ্রি, 2 ডিগ্রি, R2CH, তারপরে হলো RCH2, আর শেষেরটা হলো CH3 ফোটা। আর এই কার্বনিয়াম আয়নের স্থায়িত্বক্রমটা এখানে লিখি, অনেকের কাছে যদি বড় মনে হয়ে যায়। কার্বনিয়াম আয়নের স্থায়িত্বক্রম শুধুমাত্র চেঞ্জ হবে কি, ওই ফোঁটাটা প্লাস হয়ে যাবে, ওই যে ফোঁটার চিহ্নটা কি হবে, প্লাস হবে। তাছাড়া দেখো দুইটার মধ্যে নো ডিফারেন্স, দুইটার মধ্যে নো ডিফারেন্স। ওকে, এবার আসি কার্বন আয়ন। কার্বনিয়াম আয়ন শেষ, এবার লেখো কার্বন আয়নের স্থায়িত্বক্রম। কার্বনিয়াম শেষ, কার্বন আয়ন। তা 3 নম্বরে আমরা আসলাম হলো কার্বানায়ন, মানে নেগেটিভটা, কার্বানায়নের স্থায়িত্বের ক্রম। এটা ঠিক ওর উল্টা। আগে আমরা যেটা শিখছি, ফ্রি রেডিক্যাল আর কার্বনিয়াম আয়নের উল্টা হলো কার্বানায়ন। কার্বানায়ন হলো প্রথমে 0 ডিগ্রিটা হবে, CH3 মাইনাস, এরপরে হবে 1 ডিগ্রি, আমি একটু এখানে লিখি, প্রথমে হবে CH3 মাইনাস, এরপরে হবে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, এরপরে হবে 3 ডিগ্রি। যদি 8 দিয়ে লিখি তাহলে CH3 মাইনাস, 1 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি RCH2 মাইনাস, 2 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি R2CH মাইনাস, আর 3 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি R3C মাইনাস। এই জায়গায় যদি এটা উঠাই দিই, আর CH2 এটা হলো 1 ডিগ্রি, তারপরে হলো 2 ডিগ্রি R2CH মাইনাস, তারপর হলো 3 ডিগ্রি R3C মাইনাস। ওকে, এখন কথা হলো যে এগুলোর স্থায়িত্ব কেন এরকম, তার একটু হালকা ব্যাখ্যা দিব। তাহলে সেই ব্যাখ্যাটাতে একটু চলে যায় যে ফ্রি রেডিক্যাল গুলো আর কার্বনিয়াম আয়ন দুইটা একই হলেও কার্বন আয়ন কেন ভিন্নতা হয়। এখন একটা কথা আমাদের বুঝতে হবে, স্থায়ী মানে কি। স্থায়ী মানে সে আসলে নিষ্ক্রিয়, বিক্রিয়া দিতে চায় না। তাহলে এখানে এই যে স্থায়িত্ব, মানে এইটার স্থায়িত্ব বেশি, মানে এই তিনটা, এইগুলো কারোর সাথে বিক্রিয়া দিতে চায় না, এরা হলো কি নিষ্ক্রিয়, সবচেয়ে নিষ্ক্রিয়। বিক্রিয়া দিতে চায় না বলতে আমরা এখানে লিখি যে এগুলো সবচেয়ে বেশি নিষ্ক্রিয়, সবচেয়ে নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়, কারণ স্থায়ী। নিষ্ক্রিয় মানে কি, স্থায়ী। আর এই যে যেটার স্থায়িত্ব কম সেটা হলো সক্রিয় বেশি, সেটা কি, সক্রিয় বেশি। তা একটা একটা করে ব্যাখ্যা দিই। প্রথমে আসি যে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল কেন বেশি স্থায়ী, অথবা কার্বনিয়াম আয়ন দিয়ে বুঝাইলে সবচেয়ে মনে হয় ভালো হয়। এই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন কেন সবচেয়ে বেশি স্থায়ী তার একটা ব্যাখ্যা আমরা দিই। তাহলে এই যে একটা সি, এর সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ থাকে, 3টা অ্যালকাইল গ্রুপ থাকে, এখানে একটা প্লাস। এই অ্যালকাইল গ্রুপ পরিবর্তে আমরা কি দিতে পারি, মিথাইল মূলকও বসাতে পারি বা ইথাইল মূলকও তুমি বসাতে পারো। তাহলে এই 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল সব থেকে বেশি স্থায়ী হওয়ার কারণ কি, তাই এটার একটা ব্যাখ্যা আমি খুব সহজে দিই। প্রথমত, এই মিথাইল মূলকগুলো হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে কি, যার সাথে যুক্ত থাকে তার দিকে ইলেকট্রন ঠালে। তোমাদের ক্লাসে এমন কিছু ক্যারেক্টার দেখবা, বা তোমাদের অবশ্যই জানা আছে যে তার পাশে বসলে কি হয়, যত সময় গড়ায় সে তত তোমার দিকে ঠেলতে থাকে, মানে তোমার দিকে চাপতে থাকে। তা এই মিথাইল মূলকের ধর্মটা এরকম, যার সাথে বসে থাকে তার দিকে ইলেকট্রন গুলো পুশ করে।
চারদিকে ইলেকট্রন ঘনত্ব গুলো কি করবে, পুশ করে। তার মানে ওর কাজটা হবে কি, এইদিকে ইলেকট্রন ঘনত্ব পুশ করা, এইদিকে ইলেকট্রন ঘনত্ব পুশ করা, এইদিকে ইলেকট্রন ঘনত্ব পুশ করা। এখন এই তিনজনে যদি এখানে ইলেকট্রন পুশ করে কেন্দ্রের দিকে, তাহলে কি ঘটনা ঘটে? পুশ করাটা একটু পরে বলি, বাস্তব জীবনে ফেরত নিয়ে আসি। ধরো এখানে এই যে মাঝখানে যে কার্বনটা আছে, এই কার্বনটা পজিটিভ। আর পজিটিভ মানে ধরে নাও এটা একটা বুড়া লোক, মানে একটা পুরুষ মানুষ। এই কার্বনটাকে আমরা একটা পুরুষ মানুষ হিসেবে মার্ক করলাম, কেন? কারণ ও পজিটিভ। আর এর কাছে আমরা একটা নেগেটিভ এরকম একটা দিই, যে নেগেটিভ, ধরো যে কোনো একটা লোক আসলো, যে সিএল মাইনাস একটা নেগেটিভ, এটা একটা মহিলা বা একটা মেয়ে। এখন এই পুরুষটার ইচ্ছা কি মেয়েটার সাথে বিয়ে করা। পুরুষটার ইচ্ছাটা হলো মেয়েটার সাথে বিয়ে করে বন্ধনটাকে ফিল আপ করা, এই সিএল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এখন কতটুকু বিয়ে করতে চাবে, কথা হলো ওই পুরুষটার কিন্তু আগে থেকে তিনটা বউ আছে, মানে তিনটা ওয়াইফ আছে। এগুলো হলো একটা একটা বউ, এগুলো একটা একটা ওর বউ, এগুলো একটা একটা বউ। তাহলে একটা লোকের আগে থেকে তিনটা বউ আছে, এমনকি তিনটা বউয়ের সাথে তার সংসার টিকে আছে। তো এই তিনটা বউ থাকার পরেও এই পুরুষটা চাচ্ছে এই মহিলাটার সাথে বিয়ে করতে। এখন তুমি চিন্তা করো যে এই মেয়ের সাথে সে কতটুকু বিয়ে করতে সমর্থ হবে সেটা। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটা বউ আছে, এমনকি তিনটা বউ তার দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে। তাহলে তিনটা বউ ওর এই পজিটিভ চার্জকে কমায় দিচ্ছে। তো একটা বুড়া লোকের তিনটা বউ, তার যাবতীয় জিনিস যা থাকুক সেইগুলো তিনটা বউই নিঃশেষ করে দিচ্ছে। তা ওই বউ, ওই বুড়া লোক সকালবেলা উঠে কখনো চাবে না আর একটা মেয়ের কাছে যাইতে, ওর সেই সামর্থ্য থাকে না। ঠিক আছে? তাহলে এটাই হলো মেন কারণ। ডার্টি মাইন্ড দিয়ে যাই ভাবো, সেটাই ভাবলেও সেটাও ভাবলে ভাবতে পারো, তবে সেটাই সত্যি, যে একটা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটাকে কি করে দিচ্ছে, কমাই দিচ্ছে তিনজনে মিলে। তিনজনে মিলে পজিটিভ চার্জে কমাই দিচ্ছে। পজিটিভ চার্জ যদি নাই থাকে, তাহলে আর একটা মেয়ের সাথে যে সংসার করবে কি করে? আর এমনিতে তিন বউ তো ওই মেয়েকে বাধা দিবেই, যে আমরা তিনটা বউ আগে থেকে স্ট্যান্ড বাই আছি, জলযন্ত্র জোয়ান বউ, তোমার কাছে আমার স্বামী যাইতে দেবো কেন? হচ্ছে আমি যাবতীয় ইচ্ছা আমরা রাতেই শেষ করে ফেলবো, যাতে সকালবেলা উঠে তোমার কাছে না যাইতে পারে। তার মানে এই বন্ধন গঠন হওয়াটা খুবই খুবই ইম্পসিবল একটা কাজ। কারণ কি, কার্বনের যাবতীয় পজিটিভ চার্জ ওই তিন বউ মিলে শেষ করে দিচ্ছে। এই তিন বউ থাকার কারণে এর নিষ্ক্রিয়তাটা বেড়ে যায়, ফলে এর সক্রিয়তা আর থাকে না, অর্থাৎ এই কার্বন আর সক্রিয় হতে পারে না। এই কারণে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সব থেকে বেশি স্থায়ী, নিষ্ক্রিয় সব থেকে, দেখো সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। স্থায়ী মানে কি, সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কেন বলা হচ্ছে? কারণ সে আরেকজনের সাথে বন্ধন গঠন করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ওই কার্বনের যাবতীয় পজিটিভ চার্জ কে নষ্ট করে দেয়, এই তিনটা অ্যালকাইল গ্রুপ নষ্ট করে দেয়। এ কারণে ওই কার্বনটা আর অন্য একটা পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হতে পারে না। আশা করি বুঝতে পারছো যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন কেন বেশি স্থায়ী। এখন যদি উল্টা করে দেখি যে এটা সবচেয়ে বেশি কমে, এটা কম স্থায়ী, এটা সবচেয়ে যদি স্থায়ী হয়, এটা সবচেয়ে কম স্থায়ী। এখন তুমি দেখো ওইটা কেন কম স্থায়ী, তুমি সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবে। এই কার্বনের পজিটিভ চার্জ কমাই দেওয়ার মতো কেউ নাই। এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু কারো কাছে ইলেকট্রন দেয়ও না, কারো কাছ থেকে ইলেকট্রন নেয়ও না, এরকম একটা ক্যারেক্টার। তাহলে যেহেতু এই কার্বনের পজিটিভ চার্জ কমাই দেওয়ার মতো কেউ নাই, কার্বন বলবে কি আমার পাশে একটা মেয়ে দেখা মাত্রই আমি হামড়ি খেয়ে পড়বো তার উপরে। তাই এই কার্বনটা হলো ওই রকম একটা পুরুষ, আর এইটা সেই মেয়ে। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে দেখা মাত্রই এর সাথে বন্ধন গঠন করবে। তার মানে অতিমাত্রায় সক্রিয় এটা। এটা কি অতিমাত্রায় সক্রিয়, আর স্থায়িত্ব কি সব থেকে কম। তাহলে এটার স্থায়িত্ব কম, এটার স্থায়িত্ব সব থেকে বেশি। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসি ফ্রি রেডিক্যালেরটা একটু বুঝাই। এই ফ্রি রেডিক্যালে এখানে যদি এখন আমরা একটা ফোঁটা দিয়ে দিই, আর এখানে যদি এখন আমরা একটা ফোঁটা দিয়ে দিই, ধরো একটা পরমাণু আসছে, ক্লোরিনি পরমাণু ধরো, তো এটারও কিন্তু একই ধর্ম। এই পরমাণু আর এই যে ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটার মাধ্যমে একটা বন্ধন গঠন করাটাই আসলে এদের টেন্ডেন্সি, যে এই বন্ধনটা এই বন্ধনটার সাথে গঠন করবে। তার মানে ওই কার্বনিয়াম আয়নেরও যে ধর্ম, এই ফ্রি রেডিকালের ধর্ম তাই, আর একটা মেয়ের সাথে যে বন্ধনে আবদ্ধ হওয়া। তো এখানে সিচুয়েশন সেম। এই কার্বন যদি বলে যে, এই পুরুষটা বলতেছে কি যে আমার আর একটা ফ্রি রেডিকাল যুক্ত বউ দরকার, এই একটা ফ্রি রেডিকাল, একটা ফ্রি রেডিকাল যুক্ত এর একটা বউ দরকার। তো একটা মেয়ে পাইছে, সে ফ্রি রেডিকাল, মেয়েটার সাথে কথাবার্তা চলতেছে, বিয়ে করবে।
যখনই মেয়েটার সাথে কথাবার্তা চলতেছে, এই তিন বউ বুঝতে পারছে যে বুড়াকে ধরা হবে। আজকে রাত্রে ধরে বুড়ার যাবতীয় যা কিছু ছিল সব শেষ করে ফেলবো তিনজনে মিলে। তো এই তিনজনে মিলে বুড়ার সবকিছু শেষ করে দিচ্ছে। বুড়া তোর এত ইলেকট্রন দরকার, কত ইলেকট্রন নিবি নিয়ে, আমরা তিনজনে মিলে তো দিয়ে দিব। এই তিনজনে মিলে দেখো ইলেকট্রন দিচ্ছে। তিনজনে মিলে ইলেকট্রন দেওয়ার পরে পরের দিন সকালে উঠে বুড়া কখনোই বলবে না ওই মেয়েকে বিয়ে করবো। সুতরাং একই ঘটনাই ঘটে কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে, যা ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে সেম ঘটনাই ঘটে। তিনজনে ইলেকট্রন দেওয়ার কারণে নতুন একটা ইলেকট্রন বিশিষ্ট ফ্রি রেডিক্যালের সাথে কখনোই বন্ধনে আবদ্ধ হতে চায় না। তো আশা করি আমরা বুঝতে পারছি যে ফ্রি রেডিক্যাল আর কার্বনিয়াম আয়ন কেন বেশি সক্রিয়। ওকে, ওই কেন বেশি সক্রিয় বলছি, কেন বেশি স্থায়ী, এটা। এখন তোমার কোশ্চেন হতে পারে যে এইখানে এসে তাহলে উল্টা হয়ে যায় কেন। এখানে 3 ডিগ্রি কার্বন আয়নটার স্থায়িত্ব সব থেকে কম, আর 0 ডিগ্রিটার স্থায়িত্ব সব থেকে বেশি কেন। এটার একটা এক্সাম্পল আমরা দিয়ে বুঝাই দিই। আসো, আমরা 3 ডিগ্রি কার্বন আয়নে চলে যাই। এখানে আর, এখানে আর, আর এখানে একটা আর বসাইলাম। এই আর এর জায়গায় আমরা চাইলে মিথাইল মূলকে বসাই দিতে পারি। এটা 3 ডিগ্রি কার্বন আয়ন, মানে 3 ডিগ্রি নেগেটিভ চার্জযুক্ত আয়ন। এর কাছে এখন একটা পজিটিভ চার্জ আসবে। তার মানে এখন কিন্তু এটা মেয়ে আর এটা কিন্তু ছেলে। পজিটিভ চার্জ মানে এটা ছেলে। মানে আমরা চেষ্টা করব যা জানার, বোঝার চেষ্টা করব যে এই বন্ধনটা কতটুকু দ্রুত গঠন হতে পারে সেটা। এটার স্থায়িত্ব সব থেকে কম। দেখো, এটার স্থায়িত্ব বেশি আর এটার স্থায়িত্ব হলো সব থেকে কম। স্থায়িত্ব সব থেকে কম, এগুলোর স্থায়িত্ব সব থেকে কম। শহরের মেয়ে আর গ্রামের মেয়ের মধ্যে একটা কম্পেয়ার করলে তোমরা জানতে পারবে যে শহরের মেয়েগুলো একটু সেজেগুজে বেশি থাকে, এ কারণে এদের সুন্দর দেখায়। কিন্তু সেম সৌন্দর্যের একটা গ্রামে যদি যাও, সেম মেয়েটা যদি গ্রামে বড় হয়, তো চেহারার জৌলুস অত থাকে না, কারণ সে ওইরকম প্রসাধনী কেনার বা পার্লারে যাওয়ার তার সুযোগ থাকে না। কিন্তু একটা সেম মেয়ের, একই সৌন্দর্যের মেয়ে যদি শহরে বড় হয়, তা তাকে অনেক বেশি সুন্দর দেখায়, কারণ সে কোনো কাজ টাজ করে না। শুধুমাত্র কি কাজ করে, ওই সৌন্দর্য চর্চা করে। আর ওই যে বাইরে যে মাঝে মধ্যে মাসে একবার হলেও পার্লারে যায়, এটা সচরাচর ঘটে। তো এটা একটা শহুরে মেয়ের মতো আমরা চিন্তা করি। এই শহুরে মেয়েটা এমনিতেই নেগেটিভ, মানে এমনিতেই সে সুন্দর আছে। আর তাকে মেকআপ দেওয়ার জন্য তিনটা লোক আছে। এই যে সিএইচ থ্রি গুলো কি করে, তার ইলেকট্রনকে বৃদ্ধি করে দেয়। এই ইলেকট্রন দেয়, এই ইলেকট্রন দেয়, এই ইলেকট্রন দেয়। তো একটা মেয়ে এমনি সুন্দর, আর তাকে যদি আরো বেশি ময়দা মাখায় রেখে দাও, তা আরো বেশি সুন্দর দেখাবে। তার মানে এই মেয়েটা এমনিতেই সুন্দর, নেগেটিভ চার্জ আছে। আর এই তিনজনে মিলে কি করে, ওর নেগেটিভ চার্জকে আরো বাড়ায় দেয়। তা যদি নেগেটিভ চার্জ বেশি বৃদ্ধি হয়, একটা ছেলে দেখা মাত্র কি বলবে, আরে এই মেয়ের মতো সুন্দর মেয়ে আমি জীবনে দেখি নাই, এর সাথে বিয়ে করা ছাড়া আমার কোনো গতি নাই, সাথে সাথে বিয়ে করতে যাবে। তাহলে এই 3 ডিগ্রি কার্বনায়ন বেশি স্থায়ী হওয়ার কারণ কি, যে ওর নেগেটিভ চার্জটাকে বৃদ্ধি করে দেয়। এমনিতেই ঋণাত্মক, আর আরো যদি ঋণাত্মক চার্জ বেড়ে যায়, তাহলে অবশ্যই পজিটিভ জিনিসটার সাথে দ্রুত বন্ধন গঠন করতে চাইবে। এই কারণে এই 3 ডিগ্রি কার্বনায়নের স্থায়িত্ব সব থেকে কম, সক্রিয়তা সব থেকে বেশি। সেম জিনিস একটা গ্রামের মেয়ের চিন্তা করো। সাপোসা মেয়ে, এই যে এটা নেগেটিভ, এখন এই এ প্লাস, সেম ছেলেটাই এখানে দিলাম আমি। ওই ছেলেটা এই গ্রামের মেয়েটাকে দেখতে গেছে। তা গ্রামের মেয়েটাকে দেখতে যেয়ে দেখলো যে মেয়েটাকে মেকআপ দেওয়ার মতো কেউ নাই। দেখো, এই হাইড্রোজেন কি করে, এই হাইড্রোজেন ওকে ইলেকট্রন দিবেও না, ওকে ইলেকট্রন নিবেও না। তাহলে এখানে যেমন একে মেকআপ দেওয়ার জন্য তিনটা সিএইচ থ্রি ছিল, এই গ্রামের মেয়ের মেকআপ দেওয়ার মতো কেউ নাই, মানে ঋণাত্মক চার্জ বৃদ্ধি করার মতো কেউ নাই। যেহেতু ঋণাত্মক চার্জ বৃদ্ধি করার মতো কেউ নাই, এই কার্বনের ঋণাত্মক চার্জ কম থাকার কারণে এই ছেলেটা কি করবে, ওকে রিজেক্ট করবে। কেন রিজেক্ট করবে, কারণ শহরে মেয়েটা দেখে তার ভালো লাগবে। কেন, কারণ ওকে ময়দা মাখায় রাখছে। আর এই গ্রামের মেয়েটার ময়দা মাখানোর মতো কেউ নাই, এই হাইড্রোজেন গুলো ওকে ইলেকট্রন দেয় না। এ কারণে এই 3 ডিগ্রি, সরি 1 ডিগ্রি কার্বন আয়ন বা 0 ডিগ্রি কার্বন আয়ন হলো সব থেকে কম সক্রিয়, বা সব থেকে, সরি সব থেকে কম সক্রিয় বলছি, সব থেকে বেশি স্থায়ী। এর বিয়েটা হতে চায় না। আর যদি বলি সক্রিয়তার কথা, তাহলে সক্রিয়তা হবে সব থেকে কম, সবচেয়ে নিষ্ক্রিয়। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে কেন
ঘটনাগুলো উল্টে যায়। এখন আসো পরীক্ষাতে কেমন প্রশ্ন আসবে। পরীক্ষাতে প্রশ্ন দুই ভাবে আসতে পারে। কখনো এগুলোর স্থায়িত্ব ক্রম চাবে, কখনো এগুলো সক্রিয়তার ক্রম জানতে চাবে। তাহলে মনে রাখবা এই স্থায়িত্ব ক্রম মানে কি, সব থেকে বেশি স্থায়ী। স্থায়ী মানে কি, সে আরেকজনের সাথে বিক্রিয়া দিতে চায় না। তাহলে যেটার স্থায়িত্ব বেশি সেটার নিষ্ক্রিয়তা, যেটার স্থায়িত্ব বেশি সেটা হলো কম সক্রিয়, সেটা হলো কম সক্রিয়। তাহলে আমরা যদি স্থায়িত্ব ক্রমের সাথে সক্রিয়তার ক্রম কম্পেয়ার করি তাহলে এক্স্যাক্টলি উল্টো হবে। তাহলে একটু একটা লাইন লিখে রাখো যে সক্রিয়তার ক্রম, এইগুলোরই সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ঠিক বিপরীত। স্থায়িত্বের স্থায়িত্বের ঠিক বিপরীত হবে, বিপরীত হবে। তার মানে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, জিনিসটা এমন দাঁড়াচ্ছে যে যদি আমি লিখি যে ফ্রি রেডিকালের সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম, তাহলে এটা বেশি স্থায়ী মানে এটা সক্রিয়তা কম, উল্টে যাবে। প্রথমে আসবে হলো CH3 ফোটা, তারপরে হবে 1 ডিগ্রি এই যেটা RCH2, এরপরে হবে R2CH, এরপরে হবে R3C, উল্টে যাবে। তা এই তিনটা আলাদা করে লেখার দরকার নাই, এই সবটা আছে ঠিক উল্টে যাবে। একটা দেখালাম। তুমি পরীক্ষার সময় যদি দেখো যে প্রশ্নে স্থায়িত্ব ক্রম আসে তাহলে এটা লিখে দিবা বা এটা দাগাই দিবা। আর যদি দেখো সক্রিয়তার ক্রম, তা ঠিক স্থায়িত্ব ক্রমটা যেটা ছিল তার অপোজিট বলবা। এটাই। এখন আমি যদি এখানে তিনটা আর এখানে তিনটা লিখি তা তোমার কাছে মনে হবে যে ছয়টা জিনিস। এই কারণে আমি কখনো এটাকে সাজেস্ট করি না। মনে রাখতে হয় সবসময় স্থায়িত্ব ক্রম। মনে রাখবা যে স্থায়িত্ব ক্রমটাই আমি পড়ে আসছি, আমি সক্রিয়তার ক্রম পড়ি নাই, তবে জাল দিলে পারি। কারণ স্থায়িত্ব ক্রম আর সক্রিয়তার ক্রম যদি আলাদা লেখো তো তোমার কাছে মনে হবে যে ছয়টা জিনিস আমি শিখে আসছি। এই ছয়টা জিনিস তোমার মাথার মধ্যে ঘুরপাস খাবে। কারণ আরে স্থায়িত্ব ক্রম ছিল নাকি সক্রিয়তা ছিল, স্থায়িত্ব ছিল নাকি সক্রিয়তা ছিল। তাহলে এই কম্পেয়ারের মধ্যে যাওয়ার কোনো বা এই কনফিউশনের মধ্যে যাওয়ার কোনো মানে হয় না। মনে রাখবা যে আমি স্থায়িত্ব ক্রম শিখছি, সক্রিয়তার ক্রম শিখি নাই, তবে দিলে পারি। কেন পারি? কারণ আমি ভালো করে জানি যেটা স্থায়িত্ব ক্রম, সক্রিয়তার ক্রম ঠিক তার বিপরীত হবে। আর পরীক্ষার সময় 99% ক্ষেত্রে তোমার সব সময় স্থায়িত্ব ক্রম আসে। কখনো কখনো অ্যাডমিশনে যাচাই করার জন্য যে এই স্টুডেন্টটাকে আমি একটু যাচাই করি, তখন সে স্থায়িত্ব ক্রম না দিয়ে সক্রিয়তা লিখে দেয়। যা সক্রিয়তা বলা মাত্রই যেটা স্থায়িত্ব ছিল তার অপোজিট বলতে হয়। ঠিক আছে? মনে রাখবা যে স্থায়িত্ব ক্রম আমি জানি, সক্রিয়তার ক্রম আমি শিখি নাই, কিন্তু দিলে পারি। ঠিক আছে? কেন পারি? কারণ স্থায়িত্বের ঠিক অপোজিট হলো সক্রিয়তা। একটা লাইন লিখে রাখো যে সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ঠিক বিপরীত। এইটুকু যদি লেখো আশা করা যায় এই তিনটা উল্টা করে লেখার কোনো প্রয়োজন পড়বে না। ওকে, তাহলে আশা করি আমরা বন্ধনের ভাঙন পারবো। এখন আমি চলে যাব ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলে। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, এটা একটু 1 মিনিট। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলটা পড়ে আজকে ছুটি দিয়ে দেবো। ওকে, বন্ধনের ভাঙন আমরা এখানে শেষ করলাম। প্রশ্ন নেক্সট ক্লাসের শুরুতেই দেখাই দিব যে প্রশ্নগুলো কেমন হয়, আজকে পড়ে আসবা। নেক্সট ক্লাসের শুরুতে প্রশ্নগুলো দেখাবো, প্রশ্ন দেখাইতে গেলে আর একটা টপিক শেষ করতে পারবো না। ওকে, আমরা 2 নম্বর টপিকে চলে যাচ্ছি। 2 নম্বর টপিক হলো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। খুবই খুবই ইম্পর্টেন্ট, আসে পরীক্ষাতে প্রচুর পরিমাণে। ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। আর ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল চিনতে গেলে আমাদের আরো একটা জিনিস প্রয়োজন, অষ্টক নিয়মটা। অষ্টক নিয়মটা আমাদের না জানলে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আইডেন্টিফাই করাটা একটু টাফ হয়ে যায়। তো প্রথমে একটু অষ্টক নিয়ম নিয়ে কথা বলবো। অষ্টক নিয়মটা কি? বহিস্থ স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে, 8টি ইলেকট্রন থাকলে কি তিনটা জিনিস। 1 নম্বরে লেখো যে 8টি ইলেকট্রন থাকলে, বহিস্থ স্তরে 8টি ইলেকট্রন থাকলে অষ্টক নিয়ম ফলো করে। অষ্টক নিয়ম হলো মানে, আর যদি 8 থেকে কম থাকে,
8 থেকে কম থাকলে অষ্টক সংকোচন, আর 8 থেকে বেশি থাকলে 8 থেকে বেশি থাকলে হলো অষ্টক সম্প্রসারণ। এই হলো আমাদের তিনটা জিনিস। 8 থেকে কম থাকলে হলো সংকোচন, 8 থেকে বেশি থাকলে হলো সম্প্রসারণ। তো একটা দুইটা জিনিস দেখাই, আমরা মেন জিনিসে চলে যাব। তা কিছু গ্রুপ আমাদের একটু জানা প্রয়োজন, আশা করি সবার গ্রুপ মুখস্থ আছে যারা আমার কাছে আগে পড়ছো। গ্রুপ 13 গ্রুপটা একটু আমাদের প্রয়োজন পড়বে। 13 গ্রুপে কি আছে, 15 গ্রুপে কি আছে, 16 গ্রুপে কি আছে, এগুলো আমাদের বেশি প্রয়োজন পড়ে। 13 গ্রুপে হলো ব্যাটে এলো গেল, আর দরকার নাই। ব্যাটে এলো গেল ইন্ডিয়ার টেন্ডুলকার, আমাদের এই যে ইন্ডিয়ার টেন্ডুলকার আর দরকার নেই। নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা ও এসএসসি তে পড়ে। তো এতগুলো আমাদের প্রয়োজন নেই, মোটামুটি প্রথম তিনটা জানলেই হবে, বা প্রথম দুইটা জানলেও আমাদের কাজ চলে যাবে। যে 13 গ্রুপে বোরন অ্যালুমিনিয়াম আছে, 15 গ্রুপে নাইট্রোজেন ফসফরাস আছে, 16 গ্রুপে অক্সিজেন সালফার আছে। তো এই গ্রুপ সম্পর্কে আরো একটা জিনিস, যে একটা মৌল যে গ্রুপে অবস্থান করে তার বাইরের স্তরে সেই কয়টা ইলেকট্রন থাকে, যেটাকে আমরা যোজন ইলেকট্রন বলি। তাহলে গ্রুপ 13 এর বাইরে যোজন ইলেকট্রন সংখ্যা 3টা। এর বাইরের স্তরে 15 গ্রুপের বাইরের স্তরে যোজন ইলেকট্রন সংখ্যা 5টা, আর 16 গ্রুপের বাইরের স্তরে যোজন ইলেকট্রন সংখ্যা হলো 6টা। যে মৌল যে গ্রুপে অবস্থান করে তার বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। 13 গ্রুপের যোজন ইলেকট্রন 3, 15 গ্রুপের যোজন ইলেকট্রন 5, 16 গ্রুপের যোজন ইলেকট্রন হলো 6। ঠিক আছে, এটা দিয়ে আসলে অষ্টক নিয়ম কিভাবে বোঝানো যায় খেয়াল করো। তা আমি প্রথমে পিএফ থ্রিটা ধরো বের করতে চাচ্ছি, এএলসিএল থ্রিটা বের করতে চাচ্ছি, এনএইচ থ্রিটা বের করতে চাচ্ছি, এইচ টুটা বের করতে চাচ্ছি, যে এরা অষ্টক নিয়ম মানে কিনা। আর একটা ধরো পিসিএল ফাইভটা বের করতে চাচ্ছি। এই কয়েকটার অষ্টক নিয়ম আমরা একটু খেয়াল করি। প্রথমে আসো বিএফ থ্রি, বয়ফ্রেন্ড থ্রির এই বোরন। বোরন দেখো গ্রুপ 13তে অবস্থান করে। তাহলে 13তে অবস্থান করার কারণে ওর বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? এই যে একটা বোরন আমি লিখলাম, এই বোরনের বাইরের স্তরে 3টা ইলেকট্রন আছে। 3টা ইলেকট্রনকে 3টা ডিম বললাম। যে বোরনের 3টা ডিম মানে 3টা ইলেকট্রন। কেন? কারণ বোরন গ্রুপ 13তে আছে। এই 3টা ইলেকট্রন যদি 3টা ফ্লোরিনের সাথে শেয়ার করে, তাহলে 3টা ফ্লোরিন, এই যে এক একটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে সবাই ভালো করে জানো, কারণ 2টা করে। কেন 2টা? কারণ এই একটা ইলেকট্রন দেয়, একটা ইলেকট্রন দেয়। তাহলে 3টা বন্ধনে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 3 × 2, তাহলে কত হলো? 6টা। তাহলে 8টা থেকে কম, দেখো 8 থেকে যদি কম হয় তা সেটাকে আমরা কি বলছি? অষ্টক সংকোচন। সুতরাং আমরা পেয়ে গেলাম যে বিএফ থ্রির অষ্টক সংকোচন আছে 3টা বন্ধনে 6টা ইলেকট্রন থাকার কারণে। ওকে, এলসিএল থ্রিতে চলে যায়। এলসিএল থ্রিতে অ্যালুমিনিয়াম কোন গ্রুপে আছে দেখো? গ্রুপ 13তে। তাহলে ওর বাইরে কয়টা ইলেকট্রন? ওর বাইরে 3টা ইলেকট্রন। এই 3টা ইলেকট্রন যদি 3টা ক্লোরিনের সাথে শেয়ার দেওয়া হয়, তাহলে 3টা বন্ধনে কয়টা ইলেকট্রন? 6টা। আর এই ইলেকট্রন গুলো সিগমা নাকি পাই বলো তো? এই ইলেকট্রন গুলো সিগমা। কেন সিগমা? কারণ সিঙ্গেল বন্ধন, আমরা ভালো করেই জানি যে এরকম যদি কার্বন আর কার্বনের মধ্যে একক বন্ধন থাকে তাহলে এটাকে আমরা বলছি সিগমা বন্ধন। আচ্ছা, যদি কার্বন আর কার্বনের মধ্যে এরকম 2টা বন্ধন থাকে, তুমি ভালো করে জানো একটা সিগমার একটা হলো পাই। আর যদি কার্বন আর কার্বনের মধ্যে 3টা বন্ধন থাকে, তা আগে থেকেই জানো যে একটা সিগমা 2টা পাই। তো যেহেতু এটা সিগমা বন্ধন, এখানে কয়টা সিগমা ইলেকট্রন? 2টা সিগমা ইলেকট্রন। আর এই জায়গাটায় 2টা সিগমা 2টা পাই ইলেকট্রন। এই জায়গাটায় একটা সিগমা বন্ধন, এ কারণে সিগমা ইলেকট্রন 2টা, আর পাই বন্ধন যেহেতু 2টা, তাহলে পাই ইলেকট্রন হলো 4টা। তা যেহেতু এই বন্ধনগুলো সিগমা, সুতরাং আমরা বলতে পারি যে ইলেকট্রন গুলো সিগমা ইলেকট্রন। এখানে এই বন্ধন যেহেতু সিগমা বন্ধন, সুতরাং আমি বলতে পারি যে ইলেকট্রন গুলো সিগমা ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও যদি আমরা আসি, সেম জিনিস। 3টা বন্ধনে মোট কয়টা ইলেকট্রন? 6টা। সুতরাং বিএফ থ্রি এর মতো এলসিএল থ্রিও কিন্তু আমার অষ্টক সংকোচনের মধ্যে পড়ে। এনএইচ থ্রি এর ক্ষেত্রে যাই। এনএইচ থ্রি এর ক্ষেত্রে, এনএইচ থ্রি এর ক্ষেত্রে নাইট্রোজেন কোথায় আছে খেয়াল করো? গ্রুপ 15তে আছে। যদি নাইট্রোজেন গ্রুপ 15তে থাকে, নাইট্রোজেন যদি গ্রুপ 15তে থাকে, তাহলে ওর বাইরে কয়টা ইলেকট্রন হবে? 5টা। এই 5টার মধ্যে 3টা এরকম হাইড্রোজেনের সাথে শেয়ার দাও।
তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার দিলে তিনটা বন্ধনে কয়টা ইলেকট্রন? 3 দুগুণে 6টা। আর এই যে এক জোড়া ইলেকট্রন থেকে গেছে এটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। 1 এলপি। 1 এলপি মানে কয়টা ইলেকট্রন? দুইটা। তাহলে 6 আর 2 কত হলো? 8। এক জোড়া এলপি তে মোট ইলেকট্রন কয়টা? দুইটা। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা হলো? 8টা। তার মানে Na3 অষ্টক নিয়ম মানে, কিন্তু Na3 তে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা বের করে দেখাই দিলাম যে Na3 তে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। এই যে লোন পেয়ার ইলেকট্রন কিভাবে বের করছি, এটা কিন্তু ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলে কাজে লাগবে। H2 এর কাছে যাও। H2 এর কাছে লোন পেয়ার ইলেকট্রন কয় জোড়া আছে সেটা আমরা খেয়াল করি। H2 এর অক্সিজেন কোন গ্রুপে আছে? দেখো গ্রুপ 16তে আছে। গ্রুপ 16তে থাকলে ওর বাইরে কয়টা ইলেকট্রন? 6টা। ওর বাইরে ইলেকট্রন কয়টা? 6টা। 6টা ইলেকট্রনের মধ্যে দুইটা কার সাথে শেয়ার হবে? হাইড্রোজেনের সাথে। তাহলে দুইটা বন্ধনে কয়টা ইলেকট্রন? 2 গুণ 2 4টা। আর দুই জোড়া এলপি আছে, 2 এলপি তে কয়টা ইলেকট্রন? 4টা। তাহলে মোট ইলেকট্রন কয়টা? 8টা। তাহলে যেহেতু 8টা ইলেকট্রন, এটাও কিন্তু অষ্টক নিয়ম মানে। তবে মনে রাখতে হবে যে H2O তে এরকম দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। এটা কিন্তু ভুলে যেও না, কিভাবে বের করছি সেটা দেখাইছি। এই যে অ্যামোনিয়াতে এক জোড়া লোন পেয়ার, H2O তে দুই জোড়া লোন পেয়ার, এটা কিন্তু ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলে যে কাজে লাগবে। ওকে। আর আসি PCl5টা একটু দেখাই। PCl5 এর কি পড়ে? ফসফরাস দেখো কোন গ্রুপে আছে? গ্রুপ 15তে আছে। তাহলে ওর বাইরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই 5টার মধ্যে যদি 5টা ক্লোরিনের সাথে ওকে শেয়ার দাও, তাহলে 5টা বন্ধনে মোট কয়টা ইলেকট্রন হলো? 5 দুগুণে 10টা। তাহলে যেহেতু 10টা ইলেকট্রন হয়, সুতরাং আমরা বলতে পারি যে PCl5 এর অষ্টক সম্প্রসারণ ঘটবে। আচ্ছা, এর বাইরে আরো দুইটা জিনিস একটু দেখাবো। NH3 এর পরে PH3, এটা NH3 যদি হয়, PH3 এর লোন পেয়ার আছে কিনা আর H2S এর লোন পেয়ার আছে কিনা। PH3 তে দেখো তো ফসফরাস কোন গ্রুপে আছে? গ্রুপ 15 এ আছে। তাহলে ওর বাইরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তিনটা যদি এরকম হাইড্রোজেনের সাথে শেয়ার দাও, তাহলে তিনটা বন্ধনে কয়টা ইলেকট্রন হয়? 6টা। আর এই এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে 1 এলপি। তাহলে 1 এলপি হওয়ার কারণে এটা মোট ইলেকট্রন হয় কয়টা? 8টা। তার মানে এটা অষ্টক নিয়ম মানে। তো NH3 এর নিচে PH3 সেম জিনিস, এখানেও এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, ওটাও অষ্টক নিয়ম ফলো করে। আর H2S টা আমরা কেমন হতে পারে দেখো। H2S এর সালফার কোথায় আছে? গ্রুপ 16তে আছে। গ্রুপ 16তে। তাহলে ওর বাইরে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। দুইটা যদি এরকম হাইড্রোজেনের সাথে শেয়ার দাও, তাহলে কয় জোড়া লোন পেয়ার থেকে যাচ্ছে? 2 জোড়া। তাহলে এখানে আরো একটা লিখতে পারি, H2S। এই দুইটা জিনিস একটু মনে রাখো, আমাদের ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলে এইটুকু খুব কাজের। যে BF3 আর AlCl3 এর অষ্টক সংকোচন থাকে। NH3 PH3 তে এক জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন থাকে। H2O H2S এ 2 জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন থাকে। এর বাইরে আমাদের আরেকটা জায়গায় লোন পেয়ার ইলেকট্রন আমরা খুঁজে পাই, এই হলো অ্যালকোহলে। মিথানল বলো বা ইথানল বলো, এখানেও আমরা লোন পেয়ার ইলেকট্রন খুঁজে পাই। কিভাবে দেখো, কিভাবে লোন পেয়ার ইলেকট্রন এদের আছে। অষ্টক নিয়মের বাইরে চলে গেছি, কিন্তু এখন আর অষ্টক নিয়ম নাই, লোন পেয়ার ইলেকট্রন খোঁজার চেষ্টা করবো। এই যে মিথানলের ও, এটা এই যে অক্সিজেনটা, এই অক্সিজেন কোন গ্রুপের? গ্রুপ 16তে আছে। তাহলে ওর বাইরে কয়টা ইলেকট্রন হবে? ওর বাইরে ইলেকট্রন হবে এরকম 6টা। ওর বাইরে মোট ইলেকট্রন কয়টা হবে? 6টা। কেন 6টা? কারণ অক্সিজেন গ্রুপ 16তে আছে। এর সাথে ও এর সাথে একটা এইচ আছে, দিয়ে দিলাম সেই এইচটা। আর একটা কি আছে? CH3 আছে। তাহলে খেয়াল করো যে অ্যালকোহলে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে? 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে। মাইন্ড ইট। তাহলে লোন পেয়ার ইলেকট্রন কাদের আছে আমরা বুঝতে পারছি, আর অষ্টক সংকোচন কাদের আছে আমরা বুঝতে পারছি। যদি এখন এইটুকু বুঝতে পারো, তাহলে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল আইডেন্টিফাই করাটা খুব ইজি। তাহলে আমি চলে যাচ্ছি ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক। এখন যদি ইলেকট্রন আকর্ষী বিকারক হয়,
তা সে কি ধর্মী হবে? পজিটিভ ধর্মী হবে। একদম সিম্পল কথা। আমি একটা ছেলে, আমি কি করব? মেয়েদেরকে আকর্ষণ করব। তার মানে আমি যে শ্রেণী তার বিপরীত শ্রেণীকে আকর্ষণ করব। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো যে লোক ইলেকট্রনকে আকর্ষণ করবে সে পজিটিভ ধর্মী। একদম সিম্পল, ইলেকট্রোফাইল মানে পজিটিভ জিনিস। এবার আমরা যাই নিউক্লিওফাইল সম্পর্কে একটু বলি। নিউক্লিওফাইল মানে যে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। একটা পরমাণু নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ, যে লোক নিউক্লিয়াসকে আকর্ষণ করবে সে নিজে নেগেটিভ শ্রেণী। তাহলে আমরা ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলটাকে একটু চার্ট আকারে উপস্থাপন করি। ওকে, এই এক পাশে লেখো ইলেকট্রোফাইল, আর এক পাশে লেখো নিউক্লিওফাইল। এই চার্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রোফাইলের নিচে লেখো ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক, বা যে ইলেকট্রনকে আকর্ষণ করে। যে ইলেকট্রনকে আকর্ষণ করে, যে বেটা ইলেকট্রনকে আকর্ষণ করে সে বেটা কিরকম? সে বেটা হলো নিজে পজিটিভ প্রকৃতির। এইটুকু কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইলেকট্রোফাইলকে আইডেন্টিফাই করার জন্য, যে যে বেটা ইলেকট্রনকে আকর্ষণ করবে সেই বেটা নিজে পজিটিভ চিনি। এবার আসো নিউক্লিওফাইল, যে নিউক্লিয়াসকে আকর্ষণ করে। নিউক্লিয়াসকে আকর্ষণ করে, যে বেটা নিউক্লিয়াসকে আকর্ষণ করে সে বেটা নিজে নেগেটিভ প্রকৃতির। নিউক্লিয়াস যেহেতু ধনাত্মক, তাহলে নিউক্লিয়াস যদি, এই যে পরমাণু নিউক্লিয়াস, ধরো এটা পরমাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে একজন আকর্ষণ করবে। তাহলে এই নিউক্লিয়াসকে যদি এই বেটা আকর্ষণ করে, তাই এই বেটা অবশ্যই নেগেটিভ হবে। এটাই নিউক্লিওফাইল। নিউক্লিয়াসকে আকর্ষণ করবে যে সে নিউক্লিওফাইল, মানে সে নেগেটিভ প্রকৃতির হবে। আর যে ইলেকট্রনকে আকর্ষণ করবে সে পজিটিভ প্রকৃতির হবে। তাহলে এখান থেকে আমরা ধারণা পেয়ে গেছি যে সকল ইলেকট্রোফাইল কারা? সকল পজিটিভ আয়নই ইলেকট্রোফাইল। প্রথম কথা হলো সকল পজিটিভ আয়ন। সকল পজিটিভ আয়ন মানে যার উপরে তুমি প্লাস দেখবা, এই যে কার্বনিয়াম আয়ন আমরা লিখছিলাম একটু আগে, পজিটিভ আয়ন, এটা ইলেকট্রোফাইল। আচ্ছা, যদি তুমি এরকম NO2 লিখে তার উপরে প্লাস দেখো তাহলে এটা ইলেকট্রোফাইল। যদি তুমি ব্রোমিন দেখে তার উপরে প্লাস দেখো ইলেকট্রোফাইল। যদি তুমি ক্লোরিন দেখে তার উপরে প্লাস দেখো ইলেকট্রোফাইল। যে কোনো ধাতু পজিটিভ দেখো ইলেকট্রোফাইল। যে কোনো ধাতু পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন বলা মাত্রই সেটা কি? ইলেকট্রোফাইল। কেন? সে পজিটিভ ছেলে, পজিটিভ কি করবে? ইলেকট্রনকে আকর্ষণ করবে। ইলেকট্রোফাইলের পাশে আরেকটা জিনিস তুমি লিখে রাখতে পারো, এলো হলো ছেলে। ছেলে মানে পজিটিভ জিনিস। আর নিউক্লিওফাইলের পাশে তুমি আরো একটু লিখতে পারো, এটা হলো মেয়ে। মেয়ে মানে নেগেটিভ। সকল ইলেকট্রোফাইল গুলোই ছেলে প্রকৃতির, সকল নিউক্লিওফাইল গুলো মেয়ে প্রকৃতির। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি একটা, এখানেও আমরা পেয়ে গেলাম যে সকল নেগেটিভ আয়ন, সকল নেগেটিভ আয়নই নিউক্লিওফাইলের এক্সাম্পল। কিরকম? ওই যে কার্বনিয়াম আয়ন ছিল, কার্বনিয়াম আয়ন পজিটিভটা হলো ইলেকট্রোফাইল, আর কার্বন আয়ন যেটা নেগেটিভ আয়ন এটা কি হবে? নিউক্লিওফাইল হবে। এর বাইরে সায়ানাইড মাইনাস, OH মাইনাস, তারপরে এরকম Cl মাইনাস। দেখো, Cl যদি তুমি প্লাস দেখো তাহলে ইলেকট্রোফাইল, আর Cl যদি এরকম মাইনাস দেখো তাহলে সেটা নিউক্লিওফাইলের মধ্যে পড়বে। ওকে, আচ্ছা, এর বাইরে আর কি হতে পারে? অন্য যে কোনো আয়ন হতে পারে, যেমন হলো ধরো SO4 2 মাইনাস, বা HCO3 মাইনাস। এরকম নেগেটিভ আয়ন দেওয়া মাত্রই সেটা কি হবে? নিউক্লিওফাইলের মধ্যে পড়বে। এই জায়গাটা একটু স্পেস রেখে দিও, এখানে আরো দুই তিনটা নাম আমি কিন্তু লিখবো, হ্যাঁ। এখানে আর দুই তিনটা নাম আমি লিখবো, একটু পরে যাচ্ছি। 2 নম্বরে আসি। ইলেকট্রোফাইল দুই প্রকার, একটা হলো পজিটিভ ইলেকট্রোফাইল, আর 2 নম্বর হলো প্রশম্য ইলেকট্রোফাইল। প্রশম্য ইলেকট্রোফাইল।
প্রশম ইলেকট্রোফাইল গুলো এরকম পজিটিভ চার্জ থাকে না। প্রশম ইলেকট্রন গুলো এরকম পজিটিভ চার্জ থাকে না, তবে তারাও ইলেকট্রোফাইল কেন? কারণ এদের ও এর ঘাটতি থাকে। লেখো এদের সিগমা ইলেকট্রন সংখ্যা, সিগমা ইলেকট্রন সংখ্যা 8টা থেকে কম থাকে। মনে রাখবা যে পরমাণু বহিস্থ স্তরে 8টা ইলেকট্রন যদি থাকে, ও আর বাড়াবাড়ি করে না, মানে খারাপ কিছু আচরণ করে না। 8টা বউ হলো কি, মুসলমানদের বিয়ে করার সামর্থ্য আছে 4টা। আর মনে রাখবা যে যৌগ মানে কেমিস্ট্রিতে একটা পরমাণুর বাইরে ইলেকট্রন থাকার মানে অষ্টক পূর্ণ হওয়ার জন্য 8টা বউ লাগে, মানে 8টা ইলেকট্রন লাগে। যদি 8টা বউ না থাকে তো এরা বাড়াবাড়ি করে, মানে সবসময় চাই কি আমার 8টা যদি ফিল আপ না হয় তো আরো বেশি চাই, মানে ওই বউগুলোকে পূরণ করতে চায়। তো এখানে ঠিক সেম ঘটনা, প্রশম ইলেকট্রন গুলোর বাইরে 8টা ইলেকট্রন থাকে না, 8টা থেকে কম থাকে। যেহেতু 8টা থেকে কম থাকে এরা ইলেকট্রনকে টানে। তো আমরা কাদের ক্ষেত্রে দেখছিলাম, তাকে একটু আগে আমি লিখছিলাম BF3, বয়ফ্রেন্ড 3 মানে কি 3টা বন্ধনে 6টি ইলেকট্রন, মনে পড়ে? এই যে বোরনের বাইরে 3টে ইলেকট্রন 3টা ফ্লোরিনের সাথে শেয়ার করে, আর 3টা ফ্লোরিনের সাথে শেয়ার করার ফলে এই 3টা বন্ধনে মোট কয়টা ইলেকট্রন হয়? 3টা বন্ধনে ইলেকট্রন সংখ্যা হয় 6টা। যেহেতু ইলেকট্রন সংখ্যা 8টা থেকে কম, সুতরাং ইলেকট্রনকে টানবে। আর যে ইলেকট্রনকে টানবে মানে ইলেকট্রনকে আকর্ষণ করবে সেই ইলেকট্রন হয়। তাহলে পশম ইলেকট্রোফাইলের উদাহরণ আর কি, BF3, AlCl3, আর আছে SO3, FeCl3। এদের প্রত্যেকের ক্ষেত্রে একই। দেখো 3টা বন্ধনে 6টা করে ইলেকট্রন, এই যে BF3 3টা বন্ধনে 6টা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের 3টা বন্ধনে 6টা। SO3 এর ক্ষেত্রে যদি দেখতে চাও, SO3 খেয়াল করো, আমরা আগেই বলছি যে 2টা করে যদি বন্ধন থাকে তা সেখানে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। এখানে যেহেতু 3টা সিগমা বন্ধন আর 3টা পাই বন্ধন আছে, আমি কাউন্ট করব সিগমা ইলেকট্রন গুলো। আমার প্রশ্নে একদম আমি দেখো ক্লিয়ার করে লিখছি যে সিগমা ইলেকট্রন সংখ্যা 8টা থেকে কম হতে হবে। তো যেহেতু এ সিগমা ইলেকট্রন মানে 3টা সিগমা বন্ধন আছে, সিগমা ইলেকট্রন 8টা থেকে কম। কিভাবে কম? কারণ 3টা বন্ধনে 6টি ইলেকট্রন আছে। যেহেতু 3টা বন্ধনে 6টা ইলেকট্রন 8টা থেকে কম, সুতরাং SO3 অবশ্যই ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করবে। FeCl3 কিভাবে? FeCl3 এর 3টা সিগমা বন্ধনে 6টা ইলেকট্রন। FeCl3 যদি এখানে দেখাই, এই যে FeCl3, এই যে FeCl3 দেখো 3টা বন্ধনে 6টা ইলেকট্রন ঘাটতি আছে, 8টা থেকে সিগমা ইলেকট্রন 8টা থেকে কম, সুতরাং FeCl3 ইলেকট্রোফাইল। এর বাইরে আর কি হতে পারে? এর বাইরে হতে পারে SO2, CO2। যদি তুমি জিজ্ঞাসা করো যে CO2 কিভাবে হয়, এই যে দেখো CO2 কিভাবে হয়। সিগমা ইলেকট্রন কয়টা? 2টা, কিন্তু পাই বন্ধন। আমরা আগেই বলছি পাই বন্ধনকে আমি কাউন্টে নিব না, আমি কাউন্টে নিব কি সিগমা বন্ধনকে। সিগমা বন্ধনের ইলেকট্রনকে কাউন্টে নিব। তাহলে সিগমা বন্ধন এখানে 2টা। তাহলে সিগমা ইলেকট্রন কয়টা? একটা একটা বন্ধনে 2টা ইলেকট্রন, তাহলে 2টা সিগমা বন্ধনে ইলেকট্রন সংখ্যা হলো 4টা। তাহলে যেহেতু 8টা থেকে কম, সিগমা ইলেকট্রন সংখ্যা 8টা থেকে কম হলে তারা ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল আশা করি চিনতে কারো অসুবিধা হবে না। ইলেকট্রোফাইল হলো 2 শ্রেণীর। একটা হলো পজিটিভ চার্জ। কেন পজিটিভ চার্জ? কারণ ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাহলে সকল পজিটিভ আয়ন হলো ইলেকট্রোফাইল। আর একটা কোন শ্রেণীর ইলেকট্রোফাইল আছে? পশম ইলেকট্রোফাইল। পশম ইলেকট্রোফাইল কেন? এদের হলো অষ্টক সংকোচন বা সিগমা ইলেকট্রন সংখ্যা 8টা থেকে কম থাকে। তা এটার সিগমা ইলেকট্রন 8টা থেকে কম, এটা সিগমা ইলেকট্রন 8টা থেকে কম, এগুলো সব সিগমা ইলেকট্রন 8টা থেকে কম। 3টা করে বন্ধনে 6টা করে আছে, সুতরাং এরা হলো ইলেকট্রোফাইল। আচ্ছা, এখানে আরো একটা এক্সাম্পল লেখো। Cl বাদ দিয়ে H3O+টাও লিখে রাখো, এই যে কার্বন এ আয়নটা। NH4+ তুমি লিখতে পারো পজিটিভ আয়ন, এরা সব ইলেকট্রোফাইল। ওকে, আচ্ছা এবারে এখানে চলে যাও। এই জায়গায় একটু ফাঁকা রাখতে বলছিলাম, ওখানে একটু পরে লিখি। 2 নাম্বার, বা এখানে 2 দাও, এখানেও 2। এর যেমন পশম ইলেকট্রোফাইল আছে, এখানে পশম নিউক্লিওফাইল আছে। পশম নিউক্লিওফাইল। পশম নিউক্লিওফাইল গুলো চিনবা কি করে? সহজ কথায় এদের লোন পেয়ার ইলেকট্রন থাকে, এদের LP ইলেকট্রন থাকে। একটু আগে আমি তোমাদের দেখাইছি কাদের কাদের লোন পেয়ার ইলেকট্রন আছে। এই যে NH3 এর কাছে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে,
H2 এর কাছে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, PH3 এর কাছে 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। কিভাবে লোন পেয়ার ইলেকট্রন আছে একটু আগে দেখাইছি। H2S এর কাছে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হলো অ্যালকোহল। এই যে অ্যালকোহলের কাছে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা, আর কোথায় আছে লোন পেয়ার ইলেকট্রন? অ্যামিনের কাছে আছে, RnH2। যাবতীয় অ্যামিনের কাছে 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। তো এই লোন পেয়ার ইলেকট্রন আর এর জায়গায় কিন্তু কি বসতে পারে? CH3 বসতে পারে। মানে RnH2 না লিখে পরীক্ষার সময় কিন্তু তোমার CH3NH2 লিখে দিতে পারে। আর পরীক্ষার সময় ভুলেও তোমার এত ভালো মানুষ না টিচাররা, যে অ্যামোনিয়া লিখে দিল আর অ্যামোনিয়ার উপরে এরকম লোন পেয়ার ইলেকট্রন দেখাই দিল। টিচাররা এত ভালো মানুষ না যে তুমি লোন পেয়ার ইলেকট্রন তোমার দেখাই দিবে। সুতরাং এই যে অ্যামোনিয়ার উপরে যে 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা কিন্তু কখনো প্রশ্নে দেওয়া থাকবে না। আচ্ছা, পানির কাছে যে আমি দেখাইছি এই যে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, পানির কাছে যে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, টিচার এত ভালো মানুষ না যে তোমার অপশন লিখে দিল আর পানির উপরে এরকম 2 জোড়া লোন পেয়ার দেখাই দিল। এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই কয়টা এক্সাম্পল মুখস্থ রেখে দিবে, একদম ঠাড়া মুখস্থ। ওকে, এখন তোমার কোশ্চেন হতে পারে যে এখানে সিগমা ইলেকট্রন সংখ্যা 8টা থেকে কম, তাহলে এই জায়গাটায় সিগমা ইলেকট্রন সংখ্যা 8টা থেকে বেশি হলে হলে কেন তারা নিউক্লিওফাইল হবে না? তো এটার একটা সহজ এক্সাম্পল দেওয়া যায়। একটা মেয়ে যদি এনগেজ হয়, আমি ভুলেও তাকে প্রপোজ করব না। যদি জানতে পারি ওই মেয়ে এনগেজ, তো আমি আগে থেকে ওর কাছ থেকে কি করব, ওকে প্রপোজ করার কোনো চেষ্টাই করব না। কেন করব না? কারণ ও আমাকে এমনি রিজেক্ট করবে। সুতরাং এখানেও ঠিক সেম ঘটনাটাই ঘটে। যে PCl5 আছে, PCl5 দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখাই। PCl5 এ 5টা বন্ধন আছে। দেখো, 5টা বন্ধনে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। তার মানে সিগমা ইলেকট্রন সংখ্যা কিন্তু 10টা আছে এখানে। কিন্তু এই সিগমা ইলেকট্রন গুলো এনগেজ। এনগেজ বোঝো? এনগেজ মানে কি? সম্পর্কে আবদ্ধ আছে। এখানে 5টা বন্ধনে যে 10টা ইলেকট্রন আছে, ওই 10টা ইলেকট্রনই কারোর সাথে সম্পর্কে লিপ্ত। একটা মেয়ে সম্পর্কে লিপ্ত হলে ওই মেয়ের প্রতি লোভ দেওয়াটা আসলে দিয়ে লাভ নাই। মানে লোভ দিয়ে কি হবে? দিয়ে কোনো লাভই হবে না, কারণ ও মেয়ে তো আগের সাথে একটার সাথে সম্পর্কে লিপ্ত আছে। তো এই PCl5 এর ইলেকট্রন গুলো একজনের সাথে সম্পর্কে লিপ্ত। ওই ইলেকট্রন কখনো আরেকজনকে দিতে পারবে না। নিউক্লিওফাইল মানে কি? যে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। তো এই মেয়েগুলো কি সম্ভাবনা আছে যে নিউক্লিয়াসকে আকর্ষণ করার? আরে এর কাছে একটা নিউক্লিয়াস এনে দাও, ধর একটা পজিটিভ জিনিস। কে বলবে কি এর কাছে আসতে যাবে? বলবে না, আমি আসবো না। কেন? কি আমার বিয়ে আছে, এই যে CL এর সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ, এই CL এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, আমি আসবো না। আচ্ছা, যদি এবার তুমি NH3 কে নিয়ে আসো এর পাশে, এই যে পজিটিভ কেন্দ্র নিউক্লিয়াস, এর পাশে যদি তুমি NH3 কে নিয়ে আসো, NH3 এর কাছে 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। বলবে কি যে আমাদের দুজনের বিয়ে হয় নাই, এই দুজন আমরা নিউক্লিয়াসকে আকর্ষণ করব। তাহলে বুঝতে পারছো যে নিউক্লিয়াসকে আকর্ষণ কারা করতে পারে? এখনো নেগেটিভ আয়ন নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারবে, কারণ নেগেটিভ চার্জ নিউক্লিয়াসকে অ্যাটাক দেবে। আর যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন গুলো বিবাহিত না। লোন পেয়ার ইলেকট্রন মানে কারোর সাথে বন্ধনে আবদ্ধ না। যেহেতু কারোর সাথে বন্ধনে আবদ্ধ না, সুতরাং তারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। অর্থাৎ যাবতীয় ইলেকট্রোফাইল পজিটিভ আয়ন আর অষ্টক ওই সিগমা ইলেকট্রন 8টার থেকে কম, যাবতীয় নিউক্লিওফাইল নেগেটিভ আয়ন আর লোন পেয়ার ইলেকট্রন। আর আমি যে চার্টটা লিখছি, এই চার্টের বাইরে তোমাদের পড়া লাগবে না, শুধুমাত্র এই জায়গাটায় একটা উদাহরণ লিখবো। গ্রিগনাট বিকারক RMGX, মনে রাখবা এই গ্রিগনাট বিকারকের 8টা নেগেটিভ থাকে। এই কারণে গ্রিগনাট বিকারক নিউক্লিওফাইল হয়। HCN লিখে রাখো, HCN এ সায়ানাইড নেগেটিভ থাকে বলে এটা নিউক্লিওফাইল হয়। NaHCO3 বা NaHSO3 যেটাই লেখো, এটা নেগেটিভ। তাই এই যে এই এটাও মনে রাখার দরকার নাই, তোমরা এইটা মনে রাখো, RMGX HCN। RMGX আর HCN হলো নিউক্লিওফাইল। এটুকু মনে রাখলেই যথেষ্ট। আর একটা যদি মনে রাখতে পারো ভালো হয়, সেটা হলো এটা RO-, এটা নেগেটিভ চার্জ, এটা দেয়া থাকে অ্যালকক্সি আয়ন। আর নিউক্লিওফাইল আর একটা হয় অ্যালডিহাইড কিটোন। এই অ্যালডিহাইড কিটোনের RCH না, এই RCH এর এই কার্বনটা পজিটিভ থাকে। সরি, এটা RCH এখানে আসবে। RCH যেহেতু কার্বন পজিটিভ থাকে, এখানে আসবে। এটা না মনে রাখলেও চলবে, এটা অ্যাডমিশনের সময় তোমার কাজে লাগবে যে অ্যালডিহাইড হলো
তোমার ইলেকট্রোফাইল। এটা না মনে রাখলেও চলবে, শুধু মনে রাখো RMGX, এটা এটা মুছে দিলাম। এই যে এক্সাম্পল গুলো আমি লিখছি, এই এক্সাম্পল গুলো ঠাড়া মুখস্থ করবে, একদম ঠাড়া মুখস্থ। এই যে ছকটা যেটা আমি লিখছি, এই ছকটা ঠাড়া মুখস্থ করে রাখবা। তাহলে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল থেকে কোনো প্রশ্ন যদি দেয়, তুমি এর বাইরে পাবা না, সব প্রশ্নের ভেতর থেকে পাবা। একটা কথা, ইলেকট্রোফাইলের যে এক্সাম্পল গুলো আমি লিখছি, সকল ইলেকট্রোফাইল গুলো লেখো লুইস অ্যাসিড। অর্থাৎ সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 তোমাদের যে লুইস অ্যাসিড লুইস ক্ষার থাকে, যাবতীয় ইলেকট্রোফাইল গুলো লুইস অ্যাসিড, যাবতীয় নিউক্লিওফাইল গুলো হলো লুইস ক্ষার। একই চার্ট, দুইটা চার্টের মধ্যে কোনো ভিন্নতা নাই। লুইস অ্যাসিড কারা? যারা ইলেকট্রন জোড়া গ্রহণ করে। লেখো, লুইস অ্যাসিড মানে কি? যারা ইলেকট্রন জোড়া গ্রহণ করে, ইলেকট্রন জোড়া গ্রহণ করে, তারা হলো লুইস অ্যাসিড। তাহলে যারা ইলেকট্রন জোড়া গ্রহণ করে তারা লুইস অ্যাসিড। দেখা যাচ্ছে না? এখানে দেখাচ্ছি, এখানে লেখো, যারা ইলেকট্রন জোড়া গ্রহণ করে, ইলেকট্রন জোড়া গ্রহণ করে, তারা হলো লুইস অ্যাসিড। তাহলে এই যে পজিটিভ আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে, তা লুইস অ্যাসিড তো ওটাই বলতেছে, ইলেকট্রন গ্রহণ করবে। তা লুইস অ্যাসিড যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রোফাইল যা, লুইস অ্যাসিড তাই, একদম সেম, একদম উদাহরণটা সব একই জিনিস। লুইস অ্যাসিড যেটা, ইলেকট্রোফাইলও সেম জিনিস। আর লুইস ক্ষার মানে কি? লুইস ক্ষার মানে হলো, লেখো, যারা ইলেকট্রন জোড়া ত্যাগ করে, যারা ইলেকট্রন জোড়া ত্যাগ করে তারা হলো লুইস ক্ষার। ইলেকট্রন জোড়া কারা ত্যাগ করে? এই যে যাবতীয় নেগেটিভ আয়ন গুলো ইলেকট্রন জোড়া ত্যাগ করতে পারে। আর প্রথমে ইলেকট্রোফাইল গুলো কি আছে? এদের কাছে লোন পেয়ার ইলেকট্রনই আছে। যেহেতু এদের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, এরা কি করে? এরা হলো ইলেকট্রন জোড়া ত্যাগ করতে পারে। তাহলে আমরা শিখলাম আজকে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, লুইস অ্যাসিড, লুইস ক্ষার। আর শিখছি বন্ধনের ভাঙন, সুষম ভাঙন, বিষম ভাঙন, কার্বনিয়াম আয়ন, ফ্রি রেডিকাল, কার্বন আয়ন। এইগুলো জিনিস থেকে আশা করা যায় 1 থেকে 2টা এমসিকিউ তুমি তোমার এইচএসসি তে পাবে। তা আজকে যেটুকু আমরা পড়াইছি, তোমরা এইটুকু খাতায় অন্তত 1-2 বার প্র্যাকটিস করে এই 4টা প্র্যাকটিস করবা। আর ফ্রি রেডিকাল, কার্বনিয়াম আয়ন, কার্বন আয়নের ছকটা যেটা আমি লিখছি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, ওইটা মুখস্থ করবা, ঠাড়া মুখস্থ। ঠাড়া মুখস্থ করে রেখে দিবা। তারপরে নেক্সট ক্লাসের শুরুতে এর এমসিকিউ গুলো কেমন হয়, আমি নেক্সট ক্লাসের শুরুতে তোমাদের এমসিকিউ দেখাবো। তা আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আর দ্রুত ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবা, কারণ প্রথম কয়েকটা ক্লাস আমি দিল, আমরা কিন্তু এতে চলে যাব, মানে প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে ফেসবুকের, একটু পরে খুলবো, ওখানে অ্যাড করব। অলরেডি 3-4 জন ভর্তি হয়ে গেছে। তোমরা দ্রুত চেষ্টা করবো ভর্তি হয়ে যেতে। আর এই ফি দিয়ে, যেটা বলে রাখি, 1,000 টাকা ফি নেওয়া হচ্ছে। এই ফিটা দিয়ে তুমি মেডিকেল অ্যাডমিশনের পরেও জিএসটি অ্যাডমিশন পর্যন্ত পড়তে পারবে। খুব কম টাকা রাখা হবে, প্রায় 6-7 মাস আমি এই টাকায় সার্ভিস দিব। কিন্তু এটা শুধুমাত্র কম রাখছি, অন্যবার 2,000 রাখি, এবার 1,000 রাখছি। কম রাখছি যাতে অন্তত স্টুডেন্ট বেশি হয়। ঠিক আছে? এরকম সার্ভিস পাবা না আশা করা যায়। আমি যে নোট খাতা তৈরি করে দিব, ওই নোট খাতার বাইরে তোমার তেমন কিছু পড়া লাগবে। যারা এইচএসসি লেভেলে পড়ছো, আমার নোট খাতা দেখে পরীক্ষা দিছো, অ্যাডমিশনও আমার নোট খাতা দেখে পরীক্ষা দিতে যাইতে পারবে। আর অ্যাডমিশনে আশা করি মেডিকেলে 25টার মধ্যে 20, মানে 20 থেকে কি 22টা বা 23টা এমসিকিউ আমার নোট খাতা থেকে কমন পাবা। আর ভার্সিটিতেও, ঢাকা ভার্সিটিতে 15টা এমসিকিউ এর মধ্যে অন্তত 12-13টা থাকবে। আর রিটেন তো অবশ্যই পাবো। ঠিক আছে? আর জেএসটি যদি বলো, 25 এমসিকিউ এর মধ্যে 22-23টা আশা করা যায় আমার এমসিকিউ নোট খাতা থেকে তুমি অবশ্যই কমন পাবে। আমি সেভাবেই পড়াই টাইপ গুলো। ওকে, তাহলে আজকে আমরা কনসেপচুয়াল ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা সব শুরু করবো হলো বেনজিন। বেনজিন থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা, বেনজিন আরো 8টা 2টা শেষ করা যাবে। মানে অ্যাডমিশনে আমরা এরকম এইচএসসির জন্য আমরা জৈব যৌগের 4-5টা ক্লাস নিতে দেখি, 4টা মতো নিলে হবে আশা করা যায়। অ্যাডমিশনের জন্য সময় কতদিন পাবে এটা এখন বলা যায় না, তবে অবশ্যই মেডিকেলের জন্য 2.5 থেকে 3 মাস ধরে রাখো অ্যাটলিস্ট। আর তারপরে মেডিকেল হওয়ার পর পরই ঢাকা ভার্সিটি হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।